Hello, good evening all. Welcome to our channel Allied Educare. আমি কৌশিক আবার তোমাদের সামনে চলে এলাম আর একটা নতুন টপিক নিয়ে। এটা ঠিক টপিক আমি বলবো না। তো তোমরা সবাই জানো যে 20th November 2025 পিজিআই চণ্ডীগড়ের যে এমএলটি এক্সাম ছিল সেই এমএলটি এক্সাম হয়ে গেছে। তো আজকে আমরা বেসিক্যালি আজকে দুটো পার্টে আমি ভাগ করেছি এটাকে। তো ফার্স্ট পার্টে আমরা বেসিক্যালি যে কোশ্চেনগুলো এসেছিল সেই কোশ্চেনগুলো সম্বন্ধে ডিসকাস করব উইথ প্রপার এক্সপ্লেনেশন। তো অ্যাজ এক্সপেক্টেড পিজিআই চণ্ডীগড়ের যে কোশ্চেন সেটা একটুখানি ডিফিকাল্ট হয়। তো এবারেও তার কোনো অন্যথা হয়নি। তো পিজিআই চণ্ডীগড়ের কোশ্চেন একটু স্ট্র্যাটেজিক্যালি দেখতে হবে বা স্ট্র্যাটেজিক্যালি আলোচনা করতে হবে, কারণ পিজিআই চণ্ডীগড়ের কোশ্চেন মানে কিন্তু সেটা ডেপথ থেকে কোশ্চেন করবে। সুতরাং আমরা যে প্র্যাকটিক্যাল ওয়ার্ক করছি বা রুটিন ওয়ার্ক করছি তার উপর তো থাকবেই, তার সঙ্গে সঙ্গে বই থেকেও কিন্তু কোশ্চেন খুব ভালো করে বইটা পড়তে হবে, সেখান থেকেও কিন্তু কোশ্চেন আসতে পারে। চলো আজকে আমরা শুরু করব যে টোটাল যে 55 কোশ্চেনারিজ রয়েছে সেইগুলো নিয়ে। তাহলে আজকের ক্লাসের প্রথম যে কোশ্চেন বলছে, রিপোর্টিং সিস্টেম ফর সার্ভাইকাল স্যাম্পল সার্ভাইকাল সাইটোলজি ইজ রিপোর্টেড অ্যাকর্ডিং টু প্যাপেনিকুলার সিস্টেম, সিএনআই গ্রেডিং, বেথেসডা সিস্টেম এবং এফআই জিও সিস্টেম। দেখো, তো সার্ভাইকাল সাইটোলজির ক্ষেত্রে বা যেটাকে আমরা বেসিক্যালি জানি প্যাপ স্মিয়ার হিসেবে বা প্যাপ টেস্ট হিসেবে, তো সেটা কি হিসেবে রিপোর্টিংটা করা হয়। তো এখানে প্যাপানিকুলার সিস্টেম বলে কিছু হয় না, এখানে অ্যাকচুয়ালি যে সিস্টেমটা রয়েছে সেটাকে বলা হয় বেথেসডা সিস্টেম। বেথেসডা সিস্টেম হচ্ছে এমন একটা স্ট্যান্ডার্ডাইজিং রিপোর্টিং সিস্টেম ইন সাইটোলজি, যেটা কিনা প্যাপ স্টেন নিয়ে ডিল করে এবং যেটা বেসিক্যালি হয় সার্ভাইকাল সাইটোলজির উপরে। তাহলে এই বেথেসডা সিস্টেম এটা হলো কারেক্ট অ্যান্সার। অ্যান্ড হোয়াট ইজ বেথেসডা সিস্টেম? ইট ইজ এ স্ট্যান্ডার্ডাইজ রিপোর্টিং সিস্টেম। তাহলে এটা কি বলবো আমরা? স্ট্যান্ডার্ডাইজড রিপোর্টিং সিস্টেম। With respect to pap stain and cervical smear, বা এটাকে আমরা বলি প্যাপ স্মিয়ার। নেক্সট কোশ্চেন বলছে যে এসডিএস পেজ ডিলস উইথ, মানে এসডিএস পেজ ইলেকট্রোফোরেসিস, সোডিয়াম ডটেসাল সালফেট পলিঅ্যাক্রিলামাইড জেল ইলেকট্রোফোরেসিস। তো পলিঅ্যাক্রিলামাইড জেল ইলেকট্রোফোরেসিস বা এসডিএস পেজ ইলেকট্রোফোরেসিস এটা আমরা পারফর্ম করি। তো আমরা জানি যে ইলেকট্রোফোরেসিসে কি হয়, ইলেকট্রোফোরেসিসে যে কম্পোনেন্টগুলো থাকে, মানে যেই জিনিসগুলোকে আমরা অ্যাকচুয়ালি সেপারেট করতে চাইছি, দেয়ার আর ডিফারেন্ট টাইপ অফ প্রোটিনস। অনেক রকমের প্রোটিন এখানে থাকতে পারে, অ্যান্ড দে আর হ্যাভিং ডিফারেন্ট চার্জেস। ফলে কি হয়, ডিফারেন্ট চার্জ রয়েছে ফলে কি হয়, যে ইলেকট্রিক্যাল ফিল্ডটা বানানো হয় সেই ইলেকট্রিক্যাল ফিল্ডটা হলে কি হবে, স্বাভাবিকভাবেই এই সমস্ত প্রোটিন মলিকুলগুলো নেগেটিভ থেকে পজিটিভের দিকে মুভমেন্ট করবে। ঠিক আছে, তো জেনারেলি যেটা আমরা করি ডিএনএ জেল ইলেকট্রোফোরেসিস বা যেটাকে বলা হয় আর্গারোস জেল ইলেকট্রোফোরেসিস, এক্ষেত্রে আমরা ডিএনএ যেগুলো রয়েছে বা যেগুলো নিউক্লিয়ার মেটেরিয়াল রয়েছে সেগুলোকে আমরা নেগেটিভলি চার্জ করি এবং নেগেটিভলি চার্জ করার পর সেটাকে একটা ইলেকট্রিক্যাল ফিল্ডের মাধ্যমে কি করা হয়, চালনা করা হয়। কিন্তু অনেক সময় কি হয়, যেগুলো প্রোটিন, যেগুলো বিশেষ করে যে সমস্ত প্রোটিন ইলেকট্রোফোরেসিস যখন আমরা করব, প্রোটিন ইলেকট্রোফোরেসিসের ক্ষেত্রে কিন্তু আমরা কি করি, এই চার্জের বদলে আমরা ইউজ করি মলিকুলার ওয়েট। অর্থাৎ চার্জ এখানে ইউজ করা হচ্ছে না, এখানে ইউজ করা হচ্ছে মলিকুলার ওয়েট। বিভিন্ন রকম প্রোটিন হতে পারে, অ্যালবুমিন হতে পারে, অ্যালবুমিন, গ্লোবিউলিন অথবা ফিব্রিনোজেন, অনেক রকম বা আরো অনেক রকম প্রোটিন হতে পারে। তো এখানে আমরা কিন্তু এই যে প্রোটিনগুলোর চার্জ, এই চার্জটাকে কিন্তু এখানে কনসিডার করছি না। কি করা হয়, এমন একটা প্রসেস এটা যেখানে কি করা হয়, অ্যালবুমিন, গ্লোবিউলিন বা ফিব্রিনোজেন যাই প্রোটিন থাক না কেন, সেই প্রোটিনগুলোকে কি করা হয়, এমন একটা নিউট্রাল চার্জে নিয়ে আসা হয় যার নেট চার্জ কিন্তু সমান হয়ে যাবে। এমন একটা টেকনিকে এটা করা হয়, যেখানে কি হয়, যেখানে অ্যালবুমিন, গ্লোবিউলিন বা ফিব্রিনোজেন বা যে কোনো প্রোটিন থাক না কেন, সেই প্রোটিনের নেট চার্জ হয়ে যায় ইকুয়াল।
এবার কি হয়, এবার সেই প্রোটিনগুলো ইকুয়াল চার্জ গেইন করার পর বা ইকুয়াল নেট চার্জ গেইন করার পর অ্যাকর্ডিং টু দ্য মলিকুলার ওয়েট সেই প্রোটিনগুলো মুভ করতে থাকে। অর্থাৎ যেই প্রোটিনের মলিকুলার ওয়েট বেশি বা যেই প্রোটিনের মলিকুলার মাস বেশি সেগুলো আগে মুভ করবে, যেগুলো যেগুলো সরি, প্লিজ রেক্টিফাই ইট, যেগুলোর মলিকুলার ওয়েট বেশি সেগুলো পিছনে থাকবে, সেগুলো কম মুভমেন্ট হবে বা কম মাইগ্রেট করবে। অ্যান্ড প্রোটিন দে আর হ্যাভিং লেস মলিকুলার ওয়েট, দে মুভস ফাস্টার। তাহলে এখানে এসডিএস স্পেস ইলেকট্রোফোরেসিসের ক্ষেত্রে কিন্তু এখানে আমরা ইউজ করছি মলিকুলার ওয়েট। পরের কোশ্চেন, রোল অফ র্যাপ টেকনোলজিস্ট এক্সেপ্ট মেনটেনিং ইকুইপমেন্ট, মেনটেন ইনভেন্টরি, মেনটেনিং কোয়ালিটি, পারফর্মিং ডেলি কিট টেস্ট ইন্টারপ্রিটেশন। তো ল্যাব টেকনোলজিস্টের অ্যাকচুয়াল যে জব রোল সেটা জানতে চাইছে বা এক্সপেক্ট কি হতে পারে, একটা ল্যাব টেকনোলজিস্টের জব রোল কি হতে পারে। তো প্রথম কথা হচ্ছে অবশ্যই মেনটেনিং ইকুইপমেন্ট, আমাদের ইকুইপমেন্ট মেনটেন করতে হয়, বিভিন্ন রেকর্ড মেনটেন করতে হয় এবং ইনস্ট্রুমেন্ট মেনটেন করতে হয়। মেনটেনিং ইনভেন্টারি, ইনভেন্টারি মেনটেন করতে হয়, মানে স্টকগুলো দেখতে হয় আমাদের, অর্থাৎ রিয়েজেন্ট স্টক বা অন্যান্য যে সমস্ত ইনভেন্টারি স্টকগুলো রয়েছে সেগুলো সব আমাদের মেনটেন করতে হয়। এবং অবশ্যই মেনটেন কোয়ালিটি, কারণ আমাদের এখানে আইকিউসি, ইকাস এগুলো সমস্ত রান করতে হয় অ্যাজ পার রিকোয়ারমেন্ট। কিন্তু পারফর্মিং ডেলি কিট ইন্টারপ্রিটেশন, ধরো তুমি একটা কিটে যখন কোনো টেস্ট করছো, ধরো একটা এইচআইভি টেস্ট করলে, তুমি জানো সেই এইচআইভি টেস্টটা পজিটিভ কি নেগেটিভ, বাট দ্য ইন্টারপ্রিটেশন শুড বি ডান বাই ডক্টর। দ্য ইন্টারপ্রিটেশন, ফাইনাল ইন্টারপ্রিটেশন, তুমি একটা এইচআইভি টেস্ট করলে, ইউ নো হোয়াট ইজ দ্য রেজাল্ট, দিস রেজাল্ট মে বি পজিটিভ or it may be negative. A kit has given a positive result, it gives a positive result, but the interpretation should be done by doctor, not by yourself. Okay, so performing delicate interpretation is not comes under the role of lab technologist. পরে 4 নম্বর কোশ্চেন দেখে নেওয়া যাক। 4 নম্বর কোশ্চেন বলছে সিডি মার্কার ফর বি সেল। এবারে এই মার্কারের ক্ষেত্রে, সিডি মার্কারের ক্ষেত্রে কোশ্চেন বা ইমিউনোলজি যে চ্যাপ্টার রয়েছে, ইমিউনোলজির মধ্যে বিভিন্ন টাইপসের ইমিউনিটি রয়েছে, হাইপার সেন্সিটিভিটি রয়েছে বা কমপ্লিমেন্ট রয়েছে, ইমিউনো ডেফিসিয়েন্সি রয়েছে বা আমাদের অটো ইমিউনিটি রয়েছে। এই চ্যাপ্টারগুলো কিন্তু পিজিআই চণ্ডীগড়ের জন্য ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট এবং এখান থেকে 7 থেকে 8টা কোশ্চেন আসবে অ্যাজ এক্সপেক্টেড। এবারও কিন্তু অন্যথা হয়নি, এবারও কিন্তু সেই একই ধরনের কোশ্চেন এখানে এসছে। তো বলেছে সিডি মার্কার ফর বি সেল, বি সেলের গায়ে কি সিডি মার্কার থাকে? আমরা জানি যে সমস্ত ডাব্লিউবিসি গুলো রয়েছে, এই ডাব্লিউবিসি গুলোর মধ্যে একটি ডাব্লিউবিসি কে আমরা বলছি দ্যাট ইজ বি লিম্ফোসাইট। This is a B lymphocyte having a large nucleus inside the cell. এবং এই বি সেলগুলো বা টি সেলগুলোকে আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারি? কারণ এগুলোকে সব যখন আমরা মাইক্রোস্কোপে দেখব, এগুলোকে কিন্তু সব একই রকম দেখতে লাগে। বি সেল আর টি সেলের মধ্যে ডিফারেন্সিয়েশন আমরা করতে পারি না, যেগুলো যেগুলো ডিফারেন্সিয়েশন দরকার পড়ে ফ্লো সাইটোমেট্রির ক্ষেত্রে বা ইমিউনোফিনোটাইপিং এর ক্ষেত্রে। তো কি হয়, এই প্রত্যেকটা যে সেল রয়েছে, এই প্রত্যেকটা সেলের সারফেসে আলাদা আলাদা রকমের মার্কার থাকে, এগুলোকে বলা হয় সিডি মার্কার, ক্লাস্টার অফ ডিফারেন্সিয়েশন বা সিডি মার্কার। এই সিডি মার্কারগুলো হচ্ছে ইম্পর্টেন্ট ফর দ্য আইডেন্টিফিকেশন অফ দ্য পার্টিকুলার সেল, এগুলোকে বলছি আমরা সিডি মার্কার। ঠিক আছে, সিডি মার্কারের বিভিন্ন রকম কাজ রয়েছে, ফাংশন রয়েছে, ইমিউনিটি, হাইপার সেন্সিটিভিটি বা এই সমস্ত ব্যাপারে সিডি মার্কারগুলোর প্রচুর ফাংশন রয়েছে। তাহলে সিডি মার্কারগুলোকে আমরা ডায়াগনস্টিক্যালি ইউজ করছি ফর দ্য আইডেন্টিফিকেশন অফ এ সেল অর ক্যারেক্টার বা পার্টিকুলার একটা সেলকে আমরা আইডেন্টিফাই করছি। তো এখানে দেখো বি সেলের ক্ষেত্রে দুটো মার্কার খুব ইম্পর্টেন্ট, একটা হলো CD19 আর একটা হলো CD20। এই দুটো মার্কার কিন্তু অন্য কোনো সেলে থাকবে না। দেখো এখানে বলা আছে, এখানে প্রত্যেকটা সেল দেওয়া রয়েছে, টি সেল, বি সেল, ডেন্ড্রিটিক সেল, ন্যাচারাল কিলার সেল, স্টেম সেল, ম্যাক্রোফাজ, গ্র্যানুলোসাইট, নিউট্রোফিল, প্লেটলেট, এরিথ্রোসাইট, এন্ডোথেলিয়াল এবং এপিথেলিয়াল সেল। প্রত্যেকটা সেলের গায়ে কিন্তু এরকম ধরনের আলাদা আলাদা প্রোটিন থাকে। কিছু প্রোটিন থাকে যেগুলো দুটো সেলেই থাকতে পারে, দুটো সেলেই সেই প্রোটিনটা থাকতে পারে। যেমন CD4 সেল, যেমন একটা উদাহরণ দিই আমি, যদি আমি বলি যে CD4 সেল অ্যান্ড CD8 সেল, CD4 সেলে CD4 মার্কার থাকবে, CD8 মার্কার থাকবে, কিন্তু এখানে CD3 কিন্তু কমন।
দুটো সেলেই কিন্তু CD3 থাকবে, কারণ এটা হচ্ছে কমন একটা মার্কার যেটা দিয়ে আমরা আলটিমেটলি একটা টি সেলকে আইডেন্টিফাই করতে পারছি। তেমনি এখানে দেখো কি কি রয়েছে, এখানে যেমন রয়েছে আমাদের CD3। সিডি থ্রি হচ্ছে এটা এক ধরনের টি সেল মার্কার। সিডি নাইনটিন হচ্ছে একটা বি সেল মার্কার। CD8 এটাও হচ্ছে টি সেলের মার্কার, এটা কিন্তু পার্টিকুলারলি টি সেলেই থাকবে। CD8 মানে সাইটোটক্সিক টি সেল যেগুলো। আর CD56 এটা থাকবে ন্যাচারাল কিলার সেলের গায়ে, NK সেল। তাহলে সিডি মার্কার ফর বি সেল কি হলো? CD19। তাহলে আমাদের এই যে ছকটা রয়েছে এই ছকটা একটুখানি ভালো করে মনে রাখতে হবে, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। পরের কোশ্চেন বলছে অল টেস্ট ফর বাইল পিগমেন্ট এক্সেপ্ট আর্লিক টেস্ট, ফুচের টেস্ট, হেস টেস্ট এবং জেমলিন টেস্ট। তো কোন টেস্টটা বাইল পিগমেন্টের জন্য নয় সেটা জানতে চাইছে। তো আর্লিক টেস্ট কি জন্য ইউজ করা হয়? ফর ইউরোবিলিনোজেন, ইউবিজি। তাহলে ইউবিজি হচ্ছে একটা বাইল পিগমেন্ট, ইট ইজ এ বাইল পিগমেন্ট। তাহলে এটা তো হবে না, কারণ এক্সেপ্ট বলা রয়েছে। ফুচের টেস্ট এটা ইউজ করা হয় বিলিরুবিনের জন্য। হেস টেস্ট ইউজ করা হয় বাইল সল্টের জন্য। আর জেমলিন টেস্ট ইউজ করা হয় বিলিরুবিনের জন্য। তাহলে কোনটা কোনটা বাইল পিগমেন্ট? ইউবিজি ইউরোবিলিনোজেন বাইল পিগমেন্ট, বিলিরুবিন বাইল পিগমেন্ট। কিন্তু বাইল সল্ট ইজ নট এ বাইল পিগমেন্ট, ইট ইজ এ বাইল সল্ট। তাহলে বাইল সল্ট আলাদা, বাইল পিগমেন্ট আলাদা। তাহলে এখানে অপশন হবে, আনসার হবে হেজ টেস্ট। এবং জেমলিন টেস্ট কি? জেমলিন টেস্ট হচ্ছে এখানে নাইট্রিক অ্যাসিড থাকে 5 ml। এটা কিভাবে করা হয় একটু দেখে নেওয়া যাক, কারণ এটা সম্বন্ধে অনেকেই হয়তো ওয়াকিবহল নয় এই টেস্টের ব্যাপারে। তো কি করা, এখানে নাইট্রিক অ্যাসিড থাকে, এখানে নাইট্রিক অ্যাসিড থাকে 5 ml, 5 ml নাইট্রিক অ্যাসিড থাকে। তো এইখানে ইউরিন অ্যাড করা হয়। ইউরিন শুড বি অ্যাডেড ইন সেম কোয়ান্টিটি। এখানে ইউরিন অ্যাড করা হলো, লেটস সাপোজ ইউরিন ইজ বিং অ্যাডেড, ইউরিন ইজ বিং অ্যাডেড। এবং কি করা হবে, এই যে ইউরিন আর যে নাইট্রিক অ্যাসিড রয়েছে ঠিক এর জাংশনে একটা পার্পল কালারের রিং তৈরি হবে। পার্পল ব্লু তার ইন্টেন্সিটি অনুযায়ী এরকম রিং তৈরি হতে পারে। তো এই ধরনের টেস্ট এটাকে বলা হয় জেমলিন টেস্ট। বিলিরুবিন থাকলে এটা পজিটিভ হয়। পরের কোশ্চেন, সুপ্রাভাইটাল স্টেন ইন G6PD ডেফিসিয়েন্সি সোর্স হেন্স বডি, হাওয়াল-জোলি বডি, প্যাপেনহাইমার বডি, ক্যাবট রিং। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে হেন্স বডি, হেন্স বডি হলো কারেক্ট অ্যান্সার। কারণ G6PD ডেফিসিয়েন্সি হলে কি হয় একটু দেখে নেওয়া যাক। ইফ দেয়ার ইজ এ G6PD ডেফিসিয়েন্সি, so what happen? The hexose monophosphate pathway that is related to minor glucose metabolic pathway, hexose monophosphate pathway will be downregulated. As a result, NADPH will be produced in less amount. যদি NADPH কম অ্যামাউন্টে তৈরি হয় তাহলে কি হবে? রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস, ফ্রি র্যাডিক্যাল, সুপার অক্সাইড এগুলো বেড়ে যাবে। Now what will happen? This ROS or oxidant will oxidize the hemoglobin। অর্থাৎ ROS কি করবে, যেহেতু একটা যেগুলো এগুলো হচ্ছে একটা অক্সিডেন্ট, এটা হিমোগ্লোবিনকে কি করবে, অক্সিডাইজ করে এটাকে মেট হিমোগ্লোবিনে কনভার্ট করবে। The hemoglobin is converted to met hemoglobin. Now met hemoglobin will get deposited on the RBC। এবং এই হিমোগ্লোবিনগুলোকে নর্মালি যদি আমরা লিসম্যান স্টেন দিয়ে স্টেন করি বা যে কোনো রোমানস্কি স্টেন দিয়ে স্টেন করি তাহলে সেটা কিন্তু দেখা যায় না। তাহলে এটা দেখার জন্য কি করতে হবে, এটা দেখার জন্য আমাদের সুপ্রাভাইটাল স্টেন করতে হবে। তাহলে এখানে হেন্স বডি হলো কারেক্ট অ্যান্সার। হাওয়াল-জোলি বডি ইজ এ ডিএনএ নিউক্লিয়ার রিমন্যান্টস, তাহলে এটা হবে না। প্যাপেনহাইমার বডি হলো আয়রন রিমন্যান্টস বা আয়রন ডিপোজিশন অন দ্য আরবিসি। এবং ক্যাবট রিং অ্যানাদার থিং। সো হিয়ার কারেক্ট অ্যান্সার ইজ হেন্স বডি। পরের কোশ্চেন, corrected WBC count formula contains total RBC count, small lymphocyte count, platelet count, reticulocyte count। কারেক্টেড রেটিকুলোসাইট মানে কি? কারেক্টেড রেটিকুলোসাইট মানে হচ্ছে যখন
আমরা একটা এখানে একটা পিভিএস দেখানো রয়েছে, ইট ইজ এ পেরিফেরাল ব্লাড স্মিয়ার। তো এই পেরিফেরাল ব্লাড স্মিয়ার আমরা কি দেখতে পাচ্ছি, কিছু নিউক্লিয়েটেড সেল দেখতে পাচ্ছি, কিছু নিউক্লিয়েটেড সেল দেখা যাচ্ছে, নট নট দিস ওয়ান, 4টে নিউক্লিয়েটেড সেল এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এই যে নিউক্লিয়েটেড সেলগুলো অ্যাকচুয়ালি কি, এগুলো হচ্ছে এনআরবিসি, নিউক্লিয়েটেড আরবিসি। কখন দেখা যায় না, হিমোলাইটিক অ্যানিমিয়া, সিভিয়ার ব্লাড লস, এই সমস্ত কেসে প্রিমেচিওর আরবিসি গুলো আমাদের সার্কুলেশনে চলে আসতে পারে। তো দিস ইজ কল্ড নিউক্লিয়েটেড আরবিসি। কিন্তু আমাদের যে সেল কাউন্টার রয়েছে, সেল কাউন্টারে কি হয়, সেল কাউন্টারে কিন্তু এগুলোকে লিম্ফোসাইট হিসেবে কাউন্ট করা হয়। তাহলে এরা কি করে, এনআরবিসি উইল বি ইজ কাউন্টেড অ্যাজ লিম্ফোসাইট। এবার যদি বেশি পরিমাণে এনআরবিসি প্রেজেন্ট থাকে তাহলে কি হবে, all NRBC will be counted as lymphocyte and thereby increasing the WBC count. তাহলে WBC count বেড়ে যাবে। তো WBC count যাতে না বাড়ে, বা WBC count যদি বেড়ে যায় এবং আমরা যদি পিবিএস এ যখন এক্সামিনেশন করার সময় দেখি যে এরকম এনআরবিসি রয়েছে, দিস ইজ কল্ড এনআরবিসি, তখন কি করা হয়, তখন কারেক্টেড WBC কাউন্টের ফর্মুলা ইউজ করা হয়। কারেক্টেড WBC কাউন্টের ফর্মুলাটা কিভাবে কি কি রয়েছে ফর্ম দেখে নেওয়া যাক। WBC কাউন্ট মানে অ্যাকচুয়ালি WBC কাউন্ট, ধরো আমি এখানে WBC কাউন্ট পেলাম, let's suppose it is 20,000, তো আমি এখানে লিখবো ইন্টু 100 লেখা আছে, 100 লিখবো। এবার এনআরবিসি মানে এনআরবিসি পার 100 WBC, 100টা WBC গোনার সময় আমরা কতগুলো এনআরবিসি পেয়েছি, সেটা হচ্ছে এনআরবিসি। ধরো আমি এখানে 100টা WBC গোনার সময় আমি এখানে ধরো লেটস সাপোজ এখানে আমি 20টা পেয়েছি, 20টা পেলাম প্লাস 100, তাহলে এইটা ক্যালকুলেশন করলে আমি কি পেয়ে যাবো, কারেক্টেড WBC কাউন্ট। তাহলে এখানে কি কি লাগছে, WBC কাউন্ট লাগছে এবং এনআরবিসি কাউন্ট লাগছে। তাহলে এখানে আরবিসি কাউন্ট হবে না, স্মল লিম্ফোসাইট কাউন্ট হবে না, প্লেটলেট কাউন্ট হবে না এবং রেটিকুলোসাইট কাউন্ট হবে না। তাহলে কোনটা হবে এখানে, টোটাল, অ্যাকচুয়ালি এটা হবে টোটাল WBC কাউন্ট। এটা একটু ভুল হয়েছে, এটা টোটাল WBC কাউন্ট হবে। ওকে, তাহলে এখানে কারেক্ট আনসার হবে টোটাল WBC কাউন্ট। ওকে, নেক্সট মুভ টু দ্য নেক্সট কোশ্চেন। অ্যান্টিকোয়াগুলেন্ট ফর অসমোটিক ফ্র্যাজিলিটি টেস্ট। অসমোটিক ফ্র্যাজিলিটি টেস্টের জন্য কি অ্যান্টিকোয়াগুলেন্ট ইউজ করা হয়, ইডিটিএ, হেপারিন, সোডিয়াম সিট্রেট এবং ফ্লুরাইড অক্সালেট। অসমোটিক ফ্র্যাজিলিটি টেস্ট এমন একটা টেস্ট যেখানে আমরা হেরিডিটারি স্পেরোসাইটোসিস বা থ্যালাসেমিয়া এই ধরনের ডিজিজকে ডায়াগনোসিস করতে পারি বা টেস্ট করে বুঝতে পারি যে তাদের যে অসমোটিক ফ্র্যাজিলিটি স্ট্যাটাসটা কীরকম। যদি সেই পেশেন্টগুলোর মধ্যে বা পেশেন্টগুলি সাফারিং ফ্রম হেরিডিটারি স্পেরোসাইটোসিস, সেখানে কি হয়, সেখানে সারফেস এরিয়া ইস টু ভলিউম রেশিও কমে যায়, ফলে কি হয়, সেখানে আরবিসিগুলো ফ্র্যাজাইল হয়ে যায় এবং সেই আরবিসিগুলোকে যদি হাইপোটোনিক সলিউশনে রাখা হয় তাহলে খুব সহজেই সেগুলো লাইজ করে যাবে। বাট টু সাম এক্সটেন্ট দ্য আরবিসি ক্যান টলারেট দ্য হাইপোটোনিসিটি অফ এ সলিউশন। তো যাই হোক, অসমোটিক ফ্র্যাজিলিটি টেস্ট নিয়ে ভিডিও দেওয়া রয়েছে অলরেডি, সেটি ভিডিও তোমরা দেখে নেবে, হোয়াট ইজ অসমোটিক ফ্র্যাজিলিটি টেস্ট। তো অসমোটিক ফ্র্যাজিলিটি টেস্টের জন্য আমরা যে অ্যান্টিকোগুলেন্ট ইউজ করি সেই অ্যান্টিকোগুলেন্ট হচ্ছে হেপারিন, নট ইডিটিএ, মনে রাখতে হবে। অসমোটিক ফ্র্যাজিলিটি টেস্ট করতে গেলে আমাদের হেপারিন অ্যান্টিকোয়াগুলেন্ট ইউজ করতে হবে। ইডিটিএ আমরা কেন ইউজ করবো না, কারণ ইডিটিএ মে হ্যাভ সাম এফেক্টস অন আরবিসি মেমব্রেন। তাহলে সেইটা নালিফাই করার জন্য বা সেইটা নেগলেক্ট করার জন্য আমরা, যাতে ইডিটিএ কোনো রকম ভাবে এটাকে এফেক্ট করতে না পারে, সেই জন্য এখানে আমরা হেপারিন ইউজ করি। সো হেপারিন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মুভ টু দ্য নেক্সট কোশ্চেন। লিউকোসাইট মার্কার জানতে চাইছে। তো প্রথম যেটা বলেছিলাম যে CD19 হচ্ছে একটা বি সেল মার্কার, ইট ইজ এ বি সেল মার্কার। CD34 পাওয়া যায় হচ্ছে হিমাটোপয়েটিক স্টেম সেল, যেটা বোন ম্যারোতে আমরা পাই। হিমাটোপয়েটিক স্টেম সেল এবং যে সমস্ত প্রোজেনিটার স্টেম সেল রয়েছে, CD45 পাওয়া যায় যে কোনো ডাব্লিউবিসিতে, অল ডব্লিউবিসি হ্যাভিং CD45, এবং CD61 পাওয়া যায় প্লেটলেট অ্যান্ড মেগা ক্যারিওসাইট লিনিয়েজ। তাহলে এখানে লিউকোসাইট মার্কার জিজ্ঞেস করেছে, তাহলে এখানে লিউকোসাইট মার্কার হবে CD45। কারেক্ট অপশন হলো CD45।
সেন্ট্রিফিউজ আইডিয়াল আরপিএম ইজ, সেন্ট্রিফিউজ করার সময় আইডিয়াল যে রোটেশন পার মিনিট কত রাখা উচিত, 500 আরপিএম, 1000 আরপিএম, 3000 আরপিএম অ্যান্ড 6000 আরপিএম। তো অ্যাকচুয়াল যে আইডিয়াল আরপিএম সেটা হওয়া উচিত কত না, 2000 থেকে 2500 আরপিএম। তো এখানে এই অপশনটা দেওয়া নেই, তো এখানে 3000 নিয়ারেস্ট রয়েছে, তাহলে আমরা এখানে 3000টাকে কারেক্ট অ্যান্সার করব। ব্লাড স্পেসিফিক গ্র্যাভিটি ইজ 0.98, 0.05 থেকে 0.060, 1.20, 1.5। ব্লাডের স্পেসিফিক গ্র্যাভিটি, অ্যাভারেজ যে স্পেসিফিক গ্র্যাভিটি সেটা হলো 1.053, এবং এখানে এটা হলো কারেক্ট অ্যান্সার। Question number 12. A calibrator is used for maintaining the QC record, establish accuracy of test system, monitor precision, verify the temperature. তো ক্যালিব্রেটার প্রথম যে অপশন মেনটেনিং দ্য কিউসি রেকর্ড, মেনটেনিং দ্য কিউসি রেকর্ডের জন্য আমরা ইউজ করি কন্ট্রোল এবং এলজে গ্রাফ। কি ইউজ করি? মেনটেনিং কিউসি রেকর্ড, এলজে গ্রাফ অ্যান্ড ইন্টারনাল কোয়ালিটি কন্ট্রোল এটসেট্রা। মনিটরিং প্রিসিশন, প্রিসিশন মনিটরিং এর জন্য আমরা কি করি? কোনো প্রিসিশন মনিটরিং করার জন্য আমরা ইউজ করি এলজে গ্রাফ বা ইন্টারনাল কোয়ালিটি কন্ট্রোল। ভেরিফাইং টেম্পারেচার, টেম্পারেচারের জন্য আমাদের থার্মোমিটার ইউজ করা হয় বা টেম্পারেচার রেকর্ড রাখা হয়। তো একটা ক্যালিব্রেশন আমরা ইউজ করব যখন একটা টেস্টের অ্যাকিউরেসি এস্টাবলিশ করতে চাইব। ক্যালিব্রেশন মানে কি? ক্যালিব্রেশন মানে হচ্ছে একটা মেশিনকে স্ট্যান্ডার্ডাইজ করা, যাতে সেই মেশিনটা একটা সঠিক রেজাল্ট জেনারেট করতে পারে অ্যাকর্ডিং টু দ্য স্ট্যান্ডার্ড। তো ক্যালিব্রেটার কি থাকে? হোয়াট ইজ ক্যালিব্রেটার? ক্যালিব্রেটার ইজ এ বায়োলজিক্যাল পুলড মেটেরিয়াল। ক্যালিব্রেটারের একটা নোন কনসেন্ট্রেশন থাকে, ইট ইজ হ্যাভিং নোন কনসেন্ট্রেশন। এবার এই নোন কনসেন্ট্রেশন থেকে আমরা কি বার করি? এখান থেকে আমরা ফ্যাক্টর বার করি। কিভাবে বার করা হয় না, ফ্যাক্টর বার করার যে ফর্মুলা সেটা হচ্ছে concentration of standard বা concentration of calibrator divided by optical density। এখান থেকে আমরা ফ্যাক্টর বার করি। এবার ফ্যাক্টরটা দিয়ে আমাদের কি করতে হয়? ক্যালিব্রেশন কার্ভ থাকে, ক্যালিব্রেশন কার্ভ, দিস ইজ দ্য ক্যালিব্রেশন কার্ভ। এবার এই ক্যালিব্রেশন কার্ভটাকে আমরা কি করব? ক্যালিব্রেট করে এই ক্যালিব্রেশন কার্ভটাকে আবার রিএস্টাবলিশ করব। তাহলে কি করছি আমরা? আমরা একটা টেস্টের যে অ্যাকিউরেসি, সেই অ্যাকিউরেসিটাকে এস্টাবলিশ করছি। যদি কোনো কারণে ক্যালিব্রেশনে, ধরো একটা ক্যালিব্রেশনের ফ্যাক্টর, ধরো লেটস সাপোজ ধরা হওয়া উচিত 333, এটা হওয়া উচিত, কিন্তু হয়ে গেল এখানে 400, তাহলে কি হলো? একটা স্যাম্পেলের যে অ্যাকিউরেসি, সেই অ্যাকিউরেসিটা নষ্ট হয়ে গেল। তাহলে ক্যালিব্রেটার কি করছে? একটা এস্টাবলিশ করছে, না কি এস্টাবলিশ করছে? না ইট ইজ এস্টাবলিশিং দ্য অ্যাকিউরেসি অফ এ টেস্ট সিস্টেম। তাহলে এটা আমাদের মাথায় রাখতে হবে। আর আইকিউসি বা এলজে গ্রাফ এটা দেখছে প্রিসিশনকে। Question number 13. ABO system, carbohydrate antigen, protein antigen, IgE antibody, HLA molecule. তো ABO system এটা সবারই জানা যে ABO system is a carbohydrate antigen, not protein. প্রোটিন কোনটা? প্রোটিন হবে যদি আরএইচ থাকতো, কিন্তু কার্বোহাইড্রেট অ্যান্টিজেন হলো A অ্যান্টিজেন, B অ্যান্টিজেন এবং H অ্যান্টিজেন। দে আর অল আর কার্বোহাইড্রেট ইন নেচার। তাহলে ABH এরা হলো কার্বোহাইড্রেট অ্যান্টিজেন। Question number 14. Type 2 hypersensitivity, IgG IgM mediated cytotoxic reaction, immune complex deposition, T cell mediated এবং IgE mediated। তো টাইপ 2 hypersensitivity মানে কি? Type 2 hypersensitivity is always mediated by IgG and IgM antibody। কি হয় এখানে? আমরা যদি হিমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন দেখি, তো হিমোলাইটিক ডিজিজ অফ নিউবর্নে কি হয়? এইচডিএন এ কি হয়
না মাদার যদি suppose mother having negative group and baby having positive group. In case of first delivery there is a feto-maternal hemorrhage, ফলে কি হচ্ছে, বেবির কিছুটা ব্লাড মাদারের শরীরে চলে যাচ্ছে। মাদার having Rh negative RBC, if she receive Rh positive RBC, the immune response will build up, এবং মাদারের বডিতে কি হবে, মাদারের বডিতে অ্যান্টি Rh অ্যান্টিবডি তৈরি হয়, অ্যান্টি Rh অ্যান্টিবডি জেনারেট হয়। তো এই অ্যান্টি Rh অ্যান্টিবডি কি হয়, যখন যদি মাদার সেকেন্ড টাইম প্রেগনেন্ট হয়, তাহলে বাচ্চার যে আরবিসি রয়েছে, let's suppose this is the RBC of baby and this RBC having Rh antigen, so this is the Rh antigen, okay. আর কি হয়, প্লাজেন্টাল মেমব্রেন, মাদার এবং বেবির মধ্যে যে একটা অন্তরায় সেটা হচ্ছে প্লাজেন্টাল মেমব্রেন। এই প্লাজেন্টাল মেমব্রেন কিন্তু আমাদের নিউট্রিশন এলিমেন্ট এবং গ্যাসিয়াস এলিমেন্ট ছাড়া অন্য কিছু সাবস্টেন্সকে অ্যালাউ করে না। কিন্তু যেহেতু Rh অ্যান্টিবডি যেটা মাদারদের শরীরে তৈরি হয়েছে, সেটার সাইজ খুব ছোট হয়ে যাওয়ার জন্য কি হয়, সেটা কিন্তু প্লাজেন্টাল মেমব্রেন ক্রস করে বেবির ব্লাডে চলে আসতে পারে, এবং ফলে কি হয়, ফলে এখানে একটা টাইপ 2 হাইপার সেন্সিটিভিটি হয়। তো টাইপ 2 হাইপার সেন্সিটিভিটি হলে কি হবে, this antibody, anti-Rh antibody or anti-D antibody will attack the Rh antigen present on the surface of the baby RBC. তাহলে কি হলো, এই যে IgG যেটা অ্যান্টিবডিটা এবারে কি করবে, এ কমপ্লিমেন্ট অ্যাক্টিভ করবে, এবং কমপ্লিমেন্ট অ্যাক্টিভ হয়ে যাওয়ার জন্য এখানে একটা সাইটোটক্সিক রিঅ্যাকশন তৈরি হবে। তো ফলে আমরা দেখতে পাচ্ছি যে টাইপ 2 হাইপার সেন্সিটিভিটির ক্ষেত্রে এই ধরনের কন্ডিশন দেখা যায়। তাহলে ইমিউন কমপ্লেক্স ডিপোজিশন হয় কখন না, যখন টাইপ 3 হাইপার সেন্সিটিভিটি হয়। টাইপ 3 ক্ষেত্রে যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, এখানে ইমিউন কমপ্লেক্স ডিপোজিশন হয়, ঠিক আছে। দিস ইজ কল্ড ইমিউন কমপ্লেক্স, দিস ইজ দ্য অ্যান্টিজেন। এখানে একটা মনে রাখতে হবে, দিস অ্যান্টিজেন ইজ বাউন্ড টু এ সেল। এখানে অ্যান্টিজেনটা কিন্তু একটা সেলের সঙ্গে বাউন্ড রয়েছে, অ্যান্টিজেনটা কিন্তু ফ্রি অবস্থাতে নেই, যেটা টাইপ 2 হাইপার সেন্সিটিভিটিতে হয় আর কি। তো IgG IgM মেডিয়েটেড, তাহলে এটা হলো IgG এবং IgM মেডিয়েটেড। তাহলে টি সেল মেডিয়েটেড এটা নয়, এটা টি সেল মেডিয়েটেড নয়, টি সেল মেডিয়েটেড হচ্ছে টাইপ 4 হাইপার সেন্সিটিভিটি। টি সেল হাইপার সেন্সিটিভিটি টাইপ 4 হাইপার সেন্সিটিভিটি, এবং IgG মেডিয়েটেড হলে সেটা হবে হাইপার সেন্সিটিভিটি টাইপ 1। তাহলে এটা হলো টাইপ 2 হাইপার সেন্সিটিভিটি। তাহলে একটা আইডিয়াল এক্সাম্পল হলো হিমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন। আচ্ছা, এখানে একটা কমপ্লিমেন্টারি রোল রয়েছে। এখানে কি হবে, যখনই এই অ্যান্টিবডি বাইন্ড হবে তখন কমপ্লিমেন্ট প্রোটিন অ্যাক্টিভ হবে, অর্থাৎ কমপ্লিমেন্টের যে ক্লাসিক্যাল পাথওয়ে অ্যাক্টিভ হবে, এবং এখানে আলটিমেটলি মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স আরবিসি গুলোকে অ্যাটাক করবে, এবং আরবিসি উইল গেট লাইজড। নাও মুভ টু দ্য নেক্সট কোশ্চেন। রেনাল থ্রেশহোল্ড ফর গ্লুকোজের রেনাল থ্রেশহোল্ড জিজ্ঞেস করেছে, অর্থাৎ ব্লাডের গ্লুকোজ কত বেশি হলে আমাদের ইউরিনে গ্লাইকোসুরিয়া আমরা পাবো, মানে ইউরিনে আমরা কি পাবো, গ্লুকোজ পাবো। তো এই যে ভ্যালুটা হলো, এই ভ্যালুটা হবে 180 mg/dl, অর্থাৎ আমাদের ব্লাডের গ্লুকোজ যদি 180 mg প্লাস ডিএল এর বেশি হয়ে যায়, তখন আমরা কি পাবো, ইউরিনের মধ্যে গ্লুকোজ পাবো, দ্যাট ইজ কল্ড গ্লাইকোসুরিয়া। পরের কোশ্চেন একটু আউট অফ দ্য নলেজ এবং আউট অফ দ্য সিলেবাস। বলছে ফ্লো সাইটোমেট্রি কোয়াড্র্যান্ট, লেজার ওয়েভলেন্থ, সেল পপুলেশন ডিস্ট্রিবিউশন, টেম্পারেচার ডিফারেন্স এবং সেল মরফোলজি অনলি। ফ্লো সাইটোমেট্রি নিয়ে একটি ভিডিও আমি দিয়ে দেবো, কীভাবে হোয়াট ইজ ফ্লো সাইটোমেট্রি কী কাজে লাগে, এবং ফ্লো সাইটোমেট্রি রিপোর্ট আমরা কীভাবে ইন্টারপ্রিট করব। অ্যাকচুয়ালি কী হয়, এখানে একটু বলে রাখি জাস্ট ইন্ট্রোডাকশন পারপাসে। তো ফ্লো সাইটোমেট্রির আমি একটা উদাহরণ দিয়ে বলি, যেমন লিউকোমিয়ার ক্ষেত্রে কী ধরনের লিউকোমিয়া সেটাকে আমাদের আইডেন্টিফাই করতে হবে। তো যে সমস্ত ক্যান্সারের সেলগুলো রয়েছে, লেটস সাপোজ দিস ইজ এ ক্যান্সারের সেল, ক্যান্সারের সেল হ্যাভিং এ পার্টিকুলার টাইপ অফ সিডি মার্কার। তো এমন একটা কোনো সিডি মার্কার এখানে রয়েছে, যে সিডি মার্কারটা শুধুমাত্র ক্যান্সার পেশেন্ট বা ক্যান্সার
নিউপ্লাস্টিক কন্ডিশনই পাওয়া যায়। তো এটা একটা টি সেল, এটা টি সেল, এই টি সেলে পার্টিকুলার একটা ক্যান্সার মার্কার রয়েছে, যেটা নর্মাল টি সেলে আমরা পাবো না। তাহলে আমরা কি করি, ফ্লো সাইটোমেট্রির ক্ষেত্রে কি করি, আমরা এই অ্যান্টিজেনটাকে আইডেন্টিফাই করি, whether the antigen is present or not, মানে অ্যান্টিজেন বলতে সিডি মার্কার, এই সিডি প্রোটিনটা এখানে প্রেজেন্ট রয়েছে কিনা সেটা আমরা আইডেন্টিফাই করি। তার জন্য কি করা হয় এখানে, তার জন্য এখানে একটা ফ্লুরোফোর লেভেলড অ্যান্টিবডি অ্যাড করা হয়। তো এই অ্যান্টিবডি হ্যাভিং এ ফ্লুরোফোর, আমি এটা নিয়ে ডিটেলসে বলে দেবো সেকেন্ড যে ইয়ে থাকবে, ক্লাস থাকবে। সো লেটস সাপোজ দিস ইজ এ ফ্লুরোফোর, এবং এখানে কি করা হয়, যেমন হাইড্রোডাইনামিক ফোকাসিং বা লেজার টেকনিক, যেখানে কি করে লাইট ফেলা হয়, লাইট ফেললে কি হয়, এখানে ফ্লোরোসেন্স তৈরি হয় এবং সেই ফ্লোরোসেন্সটা মেজার করা হয়। তো এই মেজার কিভাবে আমরা করবো, অ্যাকচুয়ালি দেখো কি হয়, যখন আমরা কোনো একটা মানে মানে মাইক্রোস্কোপি এক্সামিনেশন করছি, তখন আমরা দেখবো যে যেখানে দেখলাম অনেক অ্যাবনর্মাল সেল রয়েছে, তাহলে আমরা রিপোর্টিং এর সময়তে সেই অ্যাবনর্মাল সেলগুলোর উপরই বেশি স্ট্রেস দেবো, অ্যাবনর্মাল সেলগুলোর উপরই বেশি জোর দেবো, এবং আমরা ফাইনাল রিপোর্ট করবো। ইফ ইউ আর ডুইং সিবিসি, you have find out the lots of abnormal cell, so at the time of reporting you have to stress upon the abnormal cell, আমরা তখন নর্মাল সেলগুলো নিয়ে ডিসকাস করবো না। তো এই যে প্রসেস ফ্লো সাইটোমেট্রি কোয়াড্রেন্ট, মানে এটা এক ধরনের রিপোর্টিং প্রসেস, এটা এমন এক ধরনের রিপোর্টিং প্রসেস যেখানে আমরা অ্যাবনর্মাল যে সেলগুলো রয়েছে বা অ্যাবনর্মাল পপুলেশন যেগুলো রয়েছে সেইগুলোকে আমরা এমফাসাইজ করছি, এবং একটা এমন একটা কি বলবো, এমন একটা প্রসেস অফ আইডেন্টিফাইং দ্য অ্যাবনর্মাল সেল পপুলেশন টু স্টাডি দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য সেল। এই জিনিসটাকে অ্যাকচুয়ালি বলা হয় গেটিং সিস্টেম, ঠিক আছে, দিস ইজ কল্ড গেটিং সিস্টেম। তো অলরেডি আমরা দেখেছি যে নর্মাল যে স্ক্যাটারগ্রাম হয় যেগুলো, সেগুলো নর্মাল, খুব স্ক্যাটারগ্রাম হচ্ছে ভেরি ভেরি নর্মাল, মানে নর্মাল যে আমরা সিবিসি করি সেখানেও স্ক্যাটারগ্রাম থাকে। স্ক্যাটারগ্রামে কি থাকে, এরকম একটা এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস দেওয়া থাকে, এখানে ফরওয়ার্ড স্ক্যাটার এবং এখানে সাইড স্ক্যাটার হিসেবে থাকে, এবং আমরা এখানে কিছু স্ক্যাটারগ্রাম দেখতে পাই। তো এটা অনেকটা ওইরকম ধরনের একটা প্রসেস, ঠিক আছে। তো যাই হোক, এখানে যে জিনিসটা হয় আর কি সেটাকে বলে কোয়াড্র্যান্ট। তো এখানে কোয়াড্র্যান্ট বলতে কি, কোয়াড্র্যান্ট বলতে এখানে একটা এক্স অ্যাক্সিস থাকে এবং এখানে একটা ওয়াই অ্যাক্সিস থাকে, দুটো অ্যাক্সিস থাকে। ওকে, এই দুটো অ্যাক্সিসে কি হয়, এখানে দেখতে পাচ্ছ, এখানে আমি দেখিয়েছি, এখানে এই যে জিনিসটা দেখা যাচ্ছে এটা হচ্ছে সেলগুলো, একটা পার্টিকুলার মার্কার দিয়ে আমরা সেলটাকে মার্ক করেছি, এবং এখানে আমরা সেলগুলো দেখতে পাচ্ছি, এই কোয়াড্র্যান্টে আমরা সেলগুলো দেখতে পাচ্ছি। কোয়াড্র্যান্ট নিয়ে আমি পরের একটা কোশ্চেন আছে কোয়াড্র্যান্ট নিয়ে, সেটা নিয়ে আমি ডিসকাস করবো আরো ডিটেলসে। তো এইগুলোকে বলে কোয়াড্র্যান্ট, ঠিক আছে। কোয়াড্র্যান্ট নিয়ে অনেক বড় একটা চ্যাপ্টার, এটা বলতে গেলে অনেক মানে লেন্দি হয়ে যাবে ব্যাপারটা আর কি। তো যাই হোক, নর্মাল যে ফরওয়ার্ড স্ক্যাটার এবং সাইড স্ক্যাটারের যে যদি আমরা প্লট করি, আমরা কি দেখতে পাবো, আমরা এরকম ধরনের কিছু রেজাল্ট পাই, দেখবে যেটাকে বলে স্ক্যাটারগ্রাম, এরকম ধরনের কিছু রেজাল্ট আমরা পাই, এরকম বিন্দু বিন্দু ডট 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 কিছু রেজাল্ট পাই। এই প্রত্যেকটা ডট এক একটা সেলকে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে। তো এই যে স্ক্যাটারগ্রামের যে ব্যাপারটা, এই স্ক্যাটারগ্রামের ব্যাপারটা বেসিক্যালি কি রিপ্রেজেন্ট করছে, স্ক্যাটারগ্রাম যখন আমরা দেখছি তখন এই স্ক্যাটারগ্রাম রিপ্রেজেন্ট করছে অ্যাকচুয়ালি আমাদের সেল পপুলেশনকে। ফরওয়ার্ড স্ক্যাটার এবং সাইড স্ক্যাটার যদি আমরা এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসে ইয়ে করি, রিপ্রেজেন্ট করি, তাহলে আমরা দেখতে পাবো যে কিছু সেল পপুলেশন আমরা পাবো, যেটাকে স্ক্যাটারগ্রাম বলা হয়। তো এই ধরনের কোয়াড্র্যান্ট যেটা বললাম, কোয়াড্র্যান্টটা হচ্ছে ওয়ান টাইপ অফ স্ক্যাটারগ্রাম, কিন্তু এটা পার্টিকুলার একটা সেলকে এখানে রিপ্রেজেন্ট করে। তো এই যে জিনিসগুলো, এই যে কোয়াড্র্যান্ট, কোয়াড্র্যান্ট মানে একটা দুটো তিনটে চারটে, চারটে ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে। এই চারটে যে ভাগ করা হয়েছে এটাকে বলা হয় কোয়াড্র্যান্ট। তো এই কোয়াড্র্যান্টে অ্যাকচুয়ালি কি দেখা হয়, এখানে অ্যাকচুয়ালি দেখা হয় কিন্তু সেল পপুলেশন, অর্থাৎ কোন সেল পপুলেশন কি রেশিওতে রয়েছে বা কতটা রয়েছে, বা সেটা পজিটিভ কিনা। এখানে অ্যাকচুয়ালি দেখা হয় যে পজিটিভ কিনা কোনো একটা মার্কার, ধরো এই একটা সিডি মার্কার, ধরো সিডি মার্কার ধরো এক্স, এই সিডি মার্কার এক্সটা ধরো যদি একটা ক্যান্সার লিম্ফোসাইটের ক্ষেত্রেই থাকবে, একটা অ্যাকিউট লিউকোমিয়া হয়েছে, অ্যাকিউট লিউকোমিয়ার ক্ষেত্রে টি সেলের গায়ে এই সিডি মার্কারটা থাকবে, অন্য কোনো নর্মাল হলে থাকবে না। তো তখন আমরা একটা এখানে একটা কোয়াড্র্যান্ট ওয়ানে একটা বা কোয়াড্র্যান্ট ফোরে একটা পপুলেশন এখানে পেলাম আমরা, এখানে একটা কোনো পপুলেশন পেলাম। এই পপুলেশনটা এখন রিপ্রেজেন্ট করছে যে হ্যাঁ ওই সেলটা বা ওই পার্টিকুলার সেলটা কিন্তু প্রেজেন্ট রয়েছে, তখন আমরা বুঝে যাবো যে হ্যাঁ এখানে এই ক্যান্সার রয়েছে। তো ফ্লো সাইটোমেট্রি কোয়াড্র্যান্ট রিপ্রেজেন্ট দ্য সেল পপুলেশন ডিস্ট্রিবিউশন।
পরের কোশ্চেন, এরর ডিউরিং অ্যানালাইসিস, রং স্যাম্পল কালেকশন, রং রিপোর্টিং, ইমপ্রপার ক্যালিব্রেশন, স্যাম্পল মিসলেবেলিং। এরর ডিউরিং অ্যানালাইসিস খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। দেখো আমরা জানি যে এরর তিন রকমের হয়। There are three types of error that is taking place in our lab. First error সেটাকে বলা হয় প্রি অ্যানালাইটিক্যাল, second is analytical, and third one is post analytical. তো প্রি অ্যানালিটিক্যাল এরর কোনগুলোকে আমরা বলবো? প্রি অ্যানালিটিক্যাল এরর মানে হচ্ছে যেমন স্যাম্পল কালেকশন, দ্যাট ইজ প্রি অ্যানালাইটিক্যাল, প্রি অ্যানালাইটিক্যাল। রং রিপোর্টিং, দ্যাট ইজ পোস্ট অ্যানালাইটিক্যাল, পোস্ট analytical. Improper calibration, this is analytical. And sample mislabeling, this is also pre-analytical. তাহলে ডিউরিং অ্যানালাইসিস বলেছে, তাহলে ডিউরিং অ্যানালাইসিস হলে সেটা সবসময়তেই পড়বে অ্যানালাইটিক্যাল এররের মধ্যে। তাহলে কি হবে? ইমপ্রপার ক্যালিব্রেশন। কালার অফ সুগার এস্টিমেশন টিউব ইজ ইয়েলো, ব্লু, রেড, হোয়াইট। তো এখানে কোনটা হবে? এখানে হোয়াইট হবে, নট হোয়াইট, অ্যাকচুয়ালি ইট ইজ নট হোয়াইট, ইট ইজ গ্রে, ইট ইজ গ্রে। এখানে কি অ্যান্টিকোগুলেন্ট থাকে? এখানে অ্যান্টিকোগুলেন্ট থাকে সোডিয়াম ফ্লোরাইড, দিস ইজ এ গ্লাইকোলাইটিক ইনহিবিটর, এবং এখানে থাকে অক্সালেট অথবা K2 EDTA অথবা K3 EDTA। হিমোগ্লোবিন F seen in all except, হিমোগ্লোবিন F এটা একটা ফ্র্যাকশন অফ হিমোগ্লোবিন যেটা আমাদের শরীরে খুব কম পরিমাণেই থাকে। কোনো কোনো ডিজিজ হলে এটা বেড়ে যায়। তো কোন কোন ক্ষেত্রে আমরা হিমোগ্লোবিন F সিগনিফিকেন্ট অ্যামাউন্টে পাবো না, অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের হিমোগ্লোবিন F পাওয়া যায়, কিন্তু কোন ক্ষেত্রে আমরা হিমোগ্লোবিন F কম পরিমাণে পাবো বা নর্মাল অ্যামাউন্টে পাবো? কি কি রয়েছে? থ্যালাসেমিয়া, 1 মিনিট, হ্যাঁ থ্যালাসেমিয়া, HPFH, HPFH মানে হচ্ছে হেরিডিটারি পারসিস্টেন্স অফ ফিটাল হিমোগ্লোবিন। হেরিডিটারি পারসিস্টেন্স অফ ফিটাল হিমোগ্লোবিন মানে এটা এক ধরনের একটা কি বলবো, একটা জেনেটিক অ্যাবনর্মালিটি, যেখানে কি থাকে অ্যাডাল্টের ক্ষেত্রেও কিন্তু হাই লেভেলে ফিটাল হিমোগ্লোবিন পাওয়া যায়, এবং অ্যাডাল্টহুডের মধ্যে আমরা কিন্তু এটা পাই। হেরিডিটারি স্পেরোসাইটোসিস এবং নিউবর্ন। দেখো থ্যালাসেমিয়ার ক্ষেত্রে ফিটাল হিমোগ্লোবিন বাড়ে। হেরিডিটারি পারসিস্টেন্স অফ ফিটাল হিমোগ্লোবিন, এক্ষেত্রেও ফিটাল হিমোগ্লোবিন বাড়বে। হেরিডিটারি স্পেরোসাইটোসিস, ইট ইজ নাথিং টু ডু উইথ ফিটাল হিমোগ্লোবিন। হেরিডিটারি স্পেরোসাইটোসিস মানে হচ্ছে এমন একটা কন্ডিশন যেখানে কি হয়, আরবিসি যে মেমব্রেনের যে ফ্লেক্সিবিলিটি সেটা নষ্ট হয়ে যায় ডিউ টু দ্য deficiency of ankyrin and spectin protein. Two are very important protein that maintains the flexibility of RBC, and it is the integral part of cytoskeleton of RBC. When the two protein are deficient, then the RBC become fragile. Okay, so in case of hereditary spherocytosis, it is nothing to do with fetal hemoglobin. এবং নিউবর্নের ক্ষেত্রেও ফিটাল হিমোগ্লোবিন কি হয়? ইনক্রিজ হয়। তাহলে এখানে হেরিডিটারি স্পেরোসাইটোসিস হলো কারেক্ট অ্যান্সার। টাইপ অফ লেন্স ইন আইপিস, প্ল্যানো কনকেভ, কনকেভ, বাইকনকেভ, সিলিন্ড্রিক্যাল। তো আইপিসে আমরা কি ধরনের লেন্স ইউজ করি? আইপিসের ম্যাগনিফিকেশন বাড়ানোর জন্য এখানে ইউজ করা হয় প্ল্যানো কনকেভ। প্ল্যানো কনকেভ মানে একদিকটা প্লেন আর অন্য দিকটা হচ্ছে কনকেভ। অ্যান্টিরিয়র সাইড যদি প্লেন হয় তাহলে পস্টেরিয়র সাইড হবে কনকেভ, এটাকে বলা হয় প্ল্যানো কনকেভ, কনভেক্স। ওকে, প্ল্যানো কনভেক্স। পরের কোশ্চেন, Ehlers-Danlos syndrome defects. What is Ehlers-Danlos syndrome? Ehlers-Danlos syndrome, elastin deficiency, collagen deficiency, keratin deficiency, tubulin deficiency. তো এই ধরনের ডিজিজ কখন দেখা যায়? তো এই Ehlers-Danlos সিনড্রোম দেখা যায় যখন কোলাজেন ডেফিসিয়েন্সি দেখা যায়। অর্থাৎ কি হয়, যে জিনগুলো কোলাজেন
তৈরি করে বা কোলাজেন প্রোটিন তৈরি করে সেই জিনে যদি ডিফেক্ট থাকে, জেনেটিক ডিসঅর্ডার অবশ্যই, তখন কি হয়, তখন কোলাজেন সঠিকভাবে তৈরি হতে পারে না। সেটা কি বলা হয়? এলহার ডানলস সিনড্রোম। তাহলে এখানে হবে কোলাজেন, হবে কারেক্ট অ্যান্সার। লুকজল ফাস্ট ব্লু স্টেন, মাইলিন, কোলাজেন, amyloid, elastic fiber. Luxol fast, this is the Luxol fast 10. Luxol fast 10, এবং এটা কি করে? মাইলিন, অর্থাৎ যে নিউরন রয়েছে, নিউরনে আমরা জানি যে মাইলিন শীথ রয়েছে, এটা একটা লিপিড লেয়ার যেটা আমাদের নিউরনকে প্রোটেকশন দেয়, এবং ইট উইল এনহ্যান্স দ্য নার্ভ ইম্পালস, দ্য স্পিড অফ দ্য নার্ভ ইম্পালস। তাহলে লুকজল ফাস্ট ব্লু স্টেন কি করে না, এখানে দেখা যাচ্ছে ছবিতে ব্লু কালারের দেখতে হচ্ছে মাইলিন গুলোকে, তাহলে এখানে কারেক্ট আনসার হবে মাইলিন। বেসিক ইউনিট অফ লিভিং অর্গানিজম, টিস্যু, অর্গান, সেল, অর্গান সিস্টেম। বেসিক ইউনিট, একদম বেসিক ইউনিট কোনটা? অবশ্যই সেল। সেল থেকে টিস্যু তৈরি হয়, টিস্যু থেকে অর্গান, অর্গান সিস্টেম তৈরি হয়। তাহলে বেসিক ইউনিট কোনটা হলো? সেল হলো। Question number 24. MSc class 2 present on all nucleated cell, antigen presenting cell, macrophage, dendritic cell, B cell, RBC এবং NK cell. Major histocompatibility complex, এটা হচ্ছে এক ধরনের হিউম্যান লিউকোসাইট অ্যান্টিজেন, হিউম্যান লিউকোসাইট অ্যান্টিজেন, that is MSc class 2. So let's suppose this is a cell, this is a cell, this cell has a special protein on their surface, this is called MSC, major histocompatibility complex. What is the function? যে কোনো অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের গায়ে কিন্তু এই ধরনের সেল থাকে, এই ধরনের প্রোটিনটা প্রেজেন্ট থাকে। তো জিনিসটা কি একটু দেখে নেওয়া যাক। লেট মি ড্র ফার্স্ট মিস ম্যাক্রোফাজ। সো এটা হলো একটা ম্যাক্রোফাজ। তো ম্যাক্রোফাজ কি করে, যখনই কোনো অ্যান্টিজেন আসে সেই অ্যান্টিজেনকে ম্যাক্রোফাজ এনগাল্প করে। সো নাও দিস ইজ এ ব্যাকটেরিয়া, দিস ব্যাকটেরিয়া ইজ বিং phagocytized by the macrophage. এবার কি করে, ম্যাক্রোফাজ এটাকে এনগাল্প করে ফেললো। এনগাল্প করার পর ম্যাক্রোফাজ কি করবে, ম্যাক্রোফাজ এনগাল্প করে ফেললো, দিস ইজ ফ্যাগোলাইসোজোম, এবং এই ফ্যাগোলাইসোজোমের যে লাইসোজোম এনজাইম রয়েছে সেখানে ব্যাকটেরিয়াল যে অ্যান্টিজেনগুলো সেগুলো ডিগ্রেড হয়ে যাবে। এবার কি হবে, এই যে প্রোটিনগুলো রয়েছে, এই অ্যান্টিজেনগুলো ম্যাক্রোফাজ কি করবে, এর গায়ে যে এমএসসি ক্লাস 2 মলিকুল রয়েছে, এই এমএসসি ক্লাস 2 মলিকুলের মাধ্যমে ডিসপ্লে করবে। কাকে ডিসপ্লে করবে না, হেল্পার টি সেলকে, যার জন্য আমাদের যে ইমিউন সিস্টেম সেটা অ্যাক্টিভেট হয়। ঠিক আছে, ওয়ান্স দ্য ম্যাক্রোফাজ will display the antigen by MSC class 2 molecule and it is presented to the T lymphocyte, then the immune system get activated. তো এই ধরনের MSC class 2 molecule থাকবে ম্যাক্রোফাজ, ডেন্ড্রিটিক সেল, বি সেল, কারণ এরা all are antigen presenting cell, এরা সবাই হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, সেই কারণের জন্য এদের এতে কি থাকবে না, MSC class 2 molecule থাকবে। এবং প্রত্যেকটা সেল কি করে, টি লিম্ফোসাইটকে তাদের যে অ্যান্টিজেন যেটা পেয়েছে সেই অ্যান্টিজেন প্রেজেন্টেশন বা অ্যান্টিজেন ডিসপ্লেতে হেল্প করে। তাহলে এখানে অপশন হলো বি হলো কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন দেখে নেওয়া যাক। বেসাল ল্যামিনা প্রেজেন্ট ইন অল এক্সেপ্ট লিম্ফয়েড অর্গান, এপিথেলিয়াম, মাসল ফাইবার, সোয়ান সেল। তো বেসাল ল্যামিনা কোথায় দেখা যায় না? বেসাল ল্যামিনা জিনিসটা কি? বেসাল ল্যামিনা হচ্ছে বেসমেন্ট মেমব্রেনের একটা পার্ট। তো বেসমেন্ট মেমব্রেন হচ্ছে কি, জাস্ট যেইখানে এপিথেলিয়াল সেলটা, যার উপরে এপিথেলিয়াল সেলটা তৈরি হয়, একটা বেস বলতে পারো, বেসমেন্ট বলে না, বেসমেন্ট মেমব্রেন। বেসমেন্ট মেমব্রেন মানে এপিথেলিয়াল সেলের বেসে যে একটা মেমব্রেন থাকে, যে মেমব্রেনের ওপরে এপিথেলিয়াল সেলগুলো তৈরি হয়। এবং এই বেসাল মেমব্রেনের একটা পার্ট হলো, মানে যেটা আউটার পার্ট সেটাকে বলা হয় বেসাল ল্যামিনা, আর ইনার পার্টকে বলা হয় রেটিকুলার ল্যামিনা। তা বেসাল ল্যামিনা কোথায় প্রেজেন্ট থাকে না? দেখো, এপিথেলিয়াম, মাসেল ফাইবার, সোয়ান সেল সব জায়গাতেই প্রেজেন্ট থাকে এক্সেপ্ট লিম্ফয়েড অর্গান। লিম্ফয়েড অর্গানে কোনো রকম বেসাল ল্যামিনা প্রেজেন্ট থাকে না। তাহলে এখানে এটা হলো কারেক্ট অ্যান্সার।
কোশ্চেন নাম্বার 26, নট এ স্টেপ অফ ফিশ। ফিশ মানে হচ্ছে ফ্লোরোসেন্স ইন সিটু হাইব্রিডাইজেশন। ফ্লোরোসেন্স ইন সিটু হাইব্রিডাইজেশন ফিশ নিয়েও একটা স্পেশাল ক্লাস আমি নেবো। ইমিউনোফেনোটাইপিং এবং ফিশ এই দুটো নিয়ে আমি একটা ক্লাস নেবো। তাহলে এই জিনিসটা করা খুব সোজা, এই জিনিসটা ভীষণই সোজা। দেখো, নট এ স্টেপ অফ ফিশ বলেছে, তাহলে একদম মানে চোখ কান বুঝে এটা পিসিআর অ্যাম্প্লিফিকেশন হবে। পিসিআর এর সঙ্গে ফিশের কোনো সম্পর্ক নেই। ফ্লোরোসেন্স ইন সিটু হাইব্রিডাইজেশন, ইট ইজ ডিটেক্টিং এ অ্যাবনর্মালিটি ইন ক্রোমোজোম। মানে আমরা ক্যারিওটাইপিং জানি, ক্যারিওটাইপিং এমন একটা প্রসেস যার মাধ্যমে আমরা কোনো ক্রোমোজোমের অ্যাবনর্মালিটি, কোনো ডিলিশন বা কোনো ট্রান্সলোকেশন, রবার্টসনিয়ান ট্রান্সলোকেশন বা কোনো মিউটেশন হয়েছে কিনা সেটা দেখার জন্য আমরা ক্যারিওটাইপিং করে থাকি। তো ক্যারিওটাইপিং থেকে আরেকটু ভালো প্রসেস হচ্ছে ফিশ, ফ্লোরোসেন্স ইন সিটু হাইব্রিডাইজেশন। তাহলে হাইব্রিডাইজেশনের কথাটা রয়েছে, তাহলে এটা তো একদম হবে, এটা তো ফিশের একটা ইনক্লুডিং জিনিস, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে কি ডিন্যাচুরেশন। অবশ্যই ডিন্যাচুরেশন করতে হয়, এটাকে অবশ্যই ডিন্যাচুরেশন করতে হয় এবং ওয়াশিং অবশ্যই করতে হয়। কিন্তু ফিশের অ্যাম্প্লিফিকেশন আমাদের দরকার নেই। উই ডোন্ট নিড টু ডু অ্যাম্প্লিফিকেশন। তাহলে এখানে অ্যাম্প্লিফিকেশন হলো কারেক্ট অ্যান্সার। I will take a class on fish. What is fish? Fish and immunophenotyping এর উপর দুটো ক্লাস আমি নেব। Now move to the next question. More Argados in gel results in. More Argados in gel results in large pore, smaller pore, no effect, faster movement of larger DNA. যদি আর্গারোস জেল আমাদের একটা কনসেন্ট্রেশনে অ্যাড করতে হয়, সেটা অলরেডি মলিকুলার ক্লাসে ডিসকাস করা হয়েছে। তো আর্গারোস জেল যদি বেশি পরিমাণে দেওয়া হয় তাহলে কি হবে? লার্জার স্পোর, স্মলার পোর, নো এফেক্ট, ফাস্টার মুভমেন্ট অফ লার্জ ডিএনএ। যদি বেশি জেল অ্যাড করি তাহলে কি হবে? তাহলে পোরগুলো ছোট হয়ে যাবে। ছোট হয়ে গেলে কি হবে? যেগুলো লার্জ ডিএনএ সেগুলো মুভ করতে পারবে না, ফাস্টার মুভ হবে না, এটা কখনোই হবে না। নো এফেক্ট, এটা তো কখনোই নয়। তাহলে কি হবে? পোরগুলো স্মল হয়ে যাবে। স্মলার পোর উইল রেজাল্টস ইন মোর আর্গারোস জেল। যত বেশি আর্গারোস জেল দেবো আমি, তত বেশি স্পোরগুলো স্মল হয়ে যাবে এবং ডিএনএ মুভ করতে পারবে না। ফলে সেই ডিএনএ জেল ইলেকট্রোফোরেসিসের ক্ষেত্রে ডিএনএ সেপারেশন করা মুশকিল হয়ে যাবে। স্পিকল প্যাটার্ন সিন ইন এএনএ নিয়ে অলরেডি ক্লাস নেওয়া আছে। এএনএ, আঙ্কা, সিয়াঙ্কা এগুলো নিয়ে ক্লাস অলরেডি নেওয়া আছে, সেখান থেকে একটা কোশ্চেন দিয়েছে স্প্যাকল প্যাটার্ন। এবারে স্প্যাকল প্যাটার্ন জিনিসটা কি? যখন এএনএ করা হয়, এএনএ অ্যান্টিবডি, কি ধরনের অ্যান্টিবডি রয়েছে, অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি বা হুইচ টাইপ অফ অ্যান্টিবডি, সেইটাকে আইডেন্টিফাই করতে হয়। তো অনেক রকম প্যাটার্ন তৈরি হয় এখানে। কি কি প্যাটার্ন তৈরি হয় দেখে নেওয়া যাক। না, হতে পারে পেরিফেরাল রিম প্যাটার্ন হতে পারে, হোমোজিনিয়াস প্যাটার্ন হতে পারে, ডিফিউজ প্যাটার্ন হতে পারে, স্পিকল প্যাটার্ন হতে পারে, সেন্ট্রোমিয়ার প্যাটার্ন হতে পারে, অথবা নিউক্লিয়ার প্যাটার্ন হতে পারে। টোটাল 5 থেকে 6 রকমের প্যাটার্ন হতে পারে। তো প্রত্যেকটা প্যাটার্নে যে করেসপন্ডিং ডিজিজ এবং করেসপন্ডিং অ্যান্টিবডি দেওয়া রয়েছে। যেমন পেরিফেরাল প্যাটার্ন হলে আমরা দেখতে পাবো অ্যান্টি ডিএনএ রয়েছে। যদি হোমোজিনিয়াস প্যাটার্নও দেখবো যে অ্যান্টি ডিএনএ, অ্যান্টি হিস্টোন, অ্যান্টি ডিএনপি অ্যান্টিবডি রয়েছে। স্প্যাকেল প্যাটার্ন হলে কি দেখবো? অ্যান্টি এসএম, আরএনপি, অ্যান্টি আরও এলএ, অ্যান্টি জিও1 এমআই2, অ্যান্টি এসএলসি70 এই ধরনের অ্যান্টিবডি দেখবো। যদি সেন্ট্রোমিয়ার প্যাটার্ন হয় তাহলে অ্যান্টি সেন্ট্রোমিয়ার অ্যান্টিবডি, এবং যদি নিউক্লিয়ার প্যাটার্ন হয় তাহলে অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি এবং তার করেসপন্ডিং। তাহলে এগুলো হলো অ্যান্টিবডি। কি কি অ্যান্টিবডি আমরা পাবো সেগুলো বলা রয়েছে। আর এটা হলো ডিজিজের নেম অফ দ্য ডিজিজ। তাহলে অ্যান্টিহিস্টোন আমরা কখন পাবো? যদি হোমোজিনিয়াস প্যাটার্ন হয়, হোমোজিনিয়াস। অ্যান্টি সেন্ট্রোমিয়ার কখন পাবো? যখন সেন্ট্রোমিয়ার প্যাটার্ন হবে। অ্যান্টি এসএম আরএনপি কখন পাবো? এই যে এইটা, যখন স্পিকল প্যাটার্ন হবে। আর অ্যান্টি ডিএসডিএনএ কখন পাবো? অ্যান্টি ডিএসডিএনএ যখন পাবো তখন হবে পেরিফেরাল রিম প্যাটার্ন। তো এইগুলো এরকম ভাবে দেখে রাখতে হবে। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হলো অ্যান্টি এসএম, স্মুথ মাসেল অ্যান্টিবডি এবং অ্যান্টি আরএনপি অ্যান্টিবডি।
ব্লাড সিরিঞ্জ ডিসকার্ডেড ইন ইয়েলো ব্যাগ, রেড ব্যাগ, ব্লু ব্যাগ, হোয়াইট ব্যাগ। ব্লাড সিরিঞ্জকে আমরা কোথায় ডিসকার্ড করবো? ব্লাড সিরিঞ্জ বিং এ প্লাস্টিক এলিমেন্ট, যেহেতু এটা প্লাস্টিক এলিমেন্ট, তাহলে ব্লাড সিরিঞ্জকে কিন্তু আমরা ইয়েলোতে ডিসকার্ড করবো না। অনেকে ইয়েলো করবে এটা। সিরিঞ্জকে আমরা ডিসকার্ড করবো রেড ব্যাগে। ওকে, অটোসোমাল ডমিনেন্ট ইজ মারফ্যান সিন্ড্রোম, সিকেল সেল অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া মেজর, জিসিসপি ডেফিসিয়েন্সি। অটোসোমাল আমরা অলরেডি জানি যে অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার। অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডারটা কি হয়? অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডারে ডিজিজটা এক্সপ্রেস হতে গেলে 2 কপি জিন লাগে। অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত আমরা 2 কপি জিন পাই, যেমন থ্যালাসেমিয়া ক্ষেত্রে দেখেছি আমরা, থ্যালাসেমিয়া মেজর। থ্যালাসেমিয়া মেজরে ডিজিজটা এক্সপ্রেস হতে গেলে আমাদের 2 ধরনের মানে 2টো জিনই লাগবে, মানে 1 পেয়ার অফ জিন লাগবে। সাপোজ দিস ইজ এ ক্রোমোজোম পেয়ার, এবং এখানে ধরো জিন রয়েছে। সাপোজ দিস ইজ দ্য জিন, let me show you, this is the gene. Now one gene is mutated and one gene is normal. One gene is normal. So this is the mutated gene, this is the mutated gene, and this is the normal gene. যদি মিউটেটেড জিন রিসেসিভ হয়, প্রচ্ছন্ন যদি হয়, বাংলা যেটাকে বলা হয় আর কি, তাহলে সেই ডিজিজটা কিন্তু সেখানে এক্সপ্রেস হবে না, কারণ এই নর্মাল জিন এখানে ডমিনেন্ট, এবং মিউটেটেড জিন এখানে রিসেসিভ। এটা তখনই এক্সপ্রেস হবে যখন দুটোই মিউটেটেড জিন থাকবে। এখানে এই একটা মিউটেটেড এবং এই একটা মিউটেটেড, বোথ আর রিসেসিভ, বাট they are present in pair. This is mutated, but they are recessive, but they are expressing simultaneously. That is why the disease will be expressed. But in case of autosomal dominant কি হবে? অটোসোমাল ডমিন্যান্ট ক্ষেত্রে হবে, এটা একটা জিন ধরে নাও, সরি একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম। যদি একটা ক্রোমোজোমের মধ্যে একটাই মিউটেটেড জিন থাকে, যেটা কিনা লেটস সাপোজ দিস ইজ দ্য normal gene and this is the mutated gene. So this is the normal one and this is the mutated one, but this mutated gene are dominant. তাহলে কি হবে? আমার ডিজিজটা এক্সপ্রেস হতে গেলে I need only one copy of gene. We don't need 2 copy of gene. This is called autosomal dominant. যেমনটা এখানে পিকচারে দেখানো রয়েছে, what is autosomal dominant and what is autosomal recessive. অটোসোমাল ডমিনেন্ট হলে কি হবে? যদি ধরো এখানে মাদার ইজ অ্যাফেক্টেড and father is normal, so mother transmitted her gene to their progeny or to their offspring, so there is a chance of 50% of baby being born with the disease. This is the affected child, 50% chance, 50% normal, 50% affected. তাহলে এখানে যাই হোক, সিকেল সেল অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া এবং এই দুটো জিনিস হচ্ছে যেমন কি এটা হচ্ছে অটোসোমাল রিসেসিভ। অটোসোমাল রিসেসিভ, বাট এটাকে বলা হয় এক্স লিঙ্কড রিসেসিভ। সেই জন্য জিসিসপি ডেফিসিয়েন্সি দেখা যায় মেলের ক্ষেত্রে, মেল আর মোস্টলি অ্যাফেক্টেড। আর মারফ্যান সিনড্রোম হচ্ছে অটোসোমাল ডমিনেন্ট। তাহলে যদি মারফ্যান সিনড্রোম নিয়ে আমাদের আইডিয়া নাও থাকে, তাহলে যেহেতু 3টে অপশান ইনকারেক্ট, তাহলে এটা অবশ্যই কারেক্ট হবে। পরে কোশ্চেন, ডাইজোস সিনড্রোম কি হয়? ডাইজোস সিনড্রোমে কি হয় দেখো, এখানে বলেছে 22q11 ডিলিশন, 7q21 ডিলিশন, 13q14 ডিলিশন এবং 5q ডিলিশন। তো এখানে কি হয়? ডাইজোস সিনড্রোম যখন হবে, let me show you, this is the chromosome number 21, this is a long arm,
দিস দ্য শর্ট আর্ম, ঠিক আছে। লং আর্ম হচ্ছে যেটা, সেটা বলে কিউ, আর শর্ট আর্মকে বলা হয় পি। কিউ মানে হচ্ছে লং আর্ম, আর পি মানে হচ্ছে শর্ট আর্ম, ঠিক আছে। তো এখানে কি লেখা আছে, 22 কিউ, 22 নাম্বার জিন, মানে জিন ক্রোমোজোম নাম্বার হচ্ছে জিন, সরি ক্রোমোজোম নাম্বার 22, দিস রিপ্রেজেন্ট দ্য 22, মানে ক্রোমোজোম নাম্বার 22। কিউ, কিউ মানে হচ্ছে লং আর্ম, এবং 11, 11 মানে তার লোকাসটা কথা বলেছে এখানে। ধরো এইটার লোকাস, লেটস সাপোজ দিস ইজ দ্য লোকাস, অর্থাৎ এই জায়গাটা ডিলিট হয়ে গেছে কোনোভাবে। এই জায়গাটা যদি ডিলিট হয়ে যায় তখন কি হয়, ডাইজোস সিনড্রোম তৈরি হয়। ডাইজোস সিনড্রোম সাপোজ টু বি এ হার্ট ডিজিজ, ওকে। তাহলে কি হলো, এই জায়গাটা কি হলো, ডিলিট হয়ে গেছে, দিস ইজ ডিলিটেড। অ্যাকচুয়াল লোকাসটা হচ্ছে 11.2, 22 কিউ 11.2 সামথিং এরকম, অ্যাকচুয়াল হলো এটা। যাই হোক, ঠিক আছে, এখানে এটা হলো কারেক্ট অ্যান্সার। এটাও এক ধরনের জেনেটিক ডিসঅর্ডার। The Benedict reagent composition: iodine plus potassium iodide, sulfuric acid plus copper sulfate plus sodium citrate plus sodium carbonate। তো বেনেডিক্ট রিয়েজেন্টে কি কি থাকে, কপার সালফেটও থাকবেই, তাহলে এটা বাদ দিয়ে দাও। ফেলিং এ ফেলিং বি ছেড়ে দাও, এটাও বাদ দাও, কারণ এটা ফেলিং টেস্টের ক্ষেত্রে করা হয়, এটাও বাদ দিয়ে দাও, দুটোর মধ্যে কনফিউশন রয়েছে। তাহলে কপার সালফেট, তাহলে অ্যালকালাইন কপার সালফেট হচ্ছে অ্যালকালাইন, অ্যালকালাইন কপার সালফেট। অ্যালকালাইন কে তৈরি করছে, Na2CO3, ঠিক আছে। তাহলে Na2CO3 ফাংশন হলো অ্যালকালাইন করা, কপার সালফেট ইজ এ অ্যাক্টস অ্যাজ এ অক্সিডাইজিং এজেন্ট, ঠিক আছে। এবং এখান থেকে সোডিয়াম সাইট্রেট। নাও হোয়াট ইজ দ্য ফাংশন অফ সোডিয়াম সাইট্রেট? সোডিয়াম সাইট্রেট উইল প্রিভেন্ট দ্য প্রেসিপিটেশন অফ Cu++ আয়ন। সোডিয়াম সাইট্রেট কি করে, সোডিয়াম সিট্রেট, it will hold the let's suppose this is the sodium citrate, it is holds the copper ion by forming a chelating agent, a chelating salt, ঠিক আছে। সোডিয়াম সাইট্রেটের কাজ হচ্ছে যাতে করে এই কপার সালফেট, মানে কপার সালফেটের কপারটা যাতে কোনোভাবে ডিপোজিটেড না হয়। কেন ডিপোজিট হতে পারে, কারণ যেহেতু এটা অ্যালকালাইন সলিউশন, অ্যালকালাইন সলিউশনে কপার যেটা Cu++, যেটা Q+, যেটা সেটা ডিপোজিটেড হয়ে যেতে পারে। তো সেই কারণের জন্য কি হয় না, সোডিয়াম সাইট্রেট অ্যাড করা হয়, ঠিক আছে। তো কি করে না, এই কপার সালফেট উইল গেট রিডিউসড, এটা রিডিউসড হয়ে যায়, অর্থাৎ কপার সালফেট Cu2SO4, ওকে, ইট উইল গেস রিডিউসড, Cu হয়ে যায়, ঠিক আছে, মানে Cu++ থেকে Cu+, মানে ইট কপার গেট রিডিউসড বাই দ্য অ্যাকশন অফ রিডিউসিং সুগার। তাহলে সোডিয়াম সাইট্রেটের কাজ হচ্ছে যাতে করে কপারটা কোনোভাবে ডিপোজিটেড না হতে পারে, or it prevent the deposition of copper in the alkaline solution of sodium copper sulfate. Basic structure of heme synthesis: glycine plus succinyl CoA, acetyl CoA, tyrosine, serine। তো হিমোগ্লোবিনের চ্যাপ্টারে অলরেডি বলেছিলাম আমি যে হিমোগ্লোবিনের সিনথেসিস কিভাবে শুরু হয়। হিমোগ্লোবিন সিনথেসিসের জন্য যে অ্যামাইনো অ্যাসিড দায়ী, সেই অ্যামাইনো অ্যাসিডের নাম হচ্ছে গ্লাইসিন। গ্লাইসিন এবং সাকসিনাইল কোয়ে একসঙ্গে হয়ে আলটিমেটলি দেখতে পাচ্ছ, পাথরটা ভালো করে দেখো, পাথরটা দেখলেই বুঝতে পারবে আলটিমেটলি এখানে হিম তৈরি হচ্ছে। তাহলে এখানে কি হবে, গ্লাইসিন প্লাস সাকসিনাইল কোয়ে। নট এ হোমো পলিস্যাকারাইড, স্টার্চ, সেলুলোজ, হাইড্রোনিক অ্যাসিড এবং গ্লাইকোজেন। দেখো স্টার্চ, গ্লুকোজ, গ্লাইকোজেন, এগুলো সব গ্লুকোজ মলিকুল দিয়ে তৈরি, পলিমার অফ গ্লুকোজ, দিস ইজ দ্য পলিমার অফ গ্লুকোজ। কিন্তু হাইড্রোনিক অ্যাসিড ইজ এ পলিমার অফ ডাইস্যাকারাইড, ইট ইজ এ পলিমার অফ ডাইস্যাকারাইড। যেমন এখানে দেখতে পাচ্ছ, এখানে একটা হাইড্রোনিক অ্যাসিডের পিকচার দেখানো রয়েছে, এখানে দেখো কি রয়েছে না, গ্লুকুরোনিক অ্যাসিড এবং এন অ্যাসিটাইল ডি গ্লুকোজামাইন। তাহলে এই হচ্ছে একটা ডাইমার, এই ডাইমারের একটা পলিমার, দ্যাট ইজ কল্ড হায়ালুরোনিক অ্যাসিড।
তাহলে ইট ইজ এ পলিমার অফ এ ডাইমার, তাহলে নিশ্চয়ই এখানে হোমোপলিস্যাকারাইড নয় এটা, কারণ এখানে কিন্তু ডি গ্লুকুরোনিক অ্যাসিড এবং এন অ্যাসিটাইল ডি গ্লুকোজামাইন অল্টারনেটিভ ওয়েতে রয়েছে, সুতরাং দিস ইজ নট এ হোমোপলিস্যাকারাইড। স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেনে কি থাকে, এগুলো হচ্ছে একটা গ্লুকোজের স্ট্রাকচার, মানে এখানে সব গ্লুকোজই থাকছে, বাট হাইড্রোনিক অ্যাসিডের ক্ষেত্রে দিস ইজ নট এ হোমোপলিস্যাকারাইড। তাহলে এখানে হাইড্রোনিক অ্যাসিড হলো, তাহলে কি বললাম, ডি গ্লুকুরোনিক অ্যাসিড থাকছে এবং এখানে এন অ্যাসিটাইল ডি গ্লুকোজামাইন থাকছে, তাহলে এটা হলো একটা পলিমার অফ ডাইস্যাকারাইড, পলিমার অফ ডাইস্যাকারাইড। Now move to the next question. Difference between nucleotide and nucleoside. নিউক্লিওসাইড এবং নিউক্লিওসাইড এখন ডিফারেন্স কোথায়? নিউক্লিওসাইডের স্ট্রাকচারটা কি? পেন্টোজ সুগার এবং নাইট্রোজেন বেস, এবং নিউক্লিওসাইডে কি থাকে? নিউক্লিওটাইডে থাকে ফসফেট গ্রুপ, মানে একটা ফসফেট থাকে। তাহলে ডিফারেন্সটা কোথায়? দেখো দুটো জিনিস তো এক, নিউক্লিওসাইডের এই জায়গাটা দুটোই এক, তাহলে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা একটা জায়গাতে, সেটা হলো ফসফেট গ্রুপ। ছবি থেকে পরিষ্কার স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যেখানে ফসফেট গ্রুপটা নিউক্লিওটাইডে রয়েছে এবং নিউক্লিওসাইডে নেই, ঠিক আছে? নাও কোশ্চেন নাম্বার 36, আয়োডিন নাম্বার ইউজ টু চেক। আয়োডিন নাম্বার আমরা কিসের জন্য ইউজ করি? তো এখানে দেখো দুটো ফ্যাটি অ্যাসিড দেখানো রয়েছে, একটা হলো স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আর একটা হলো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। স্যাচুরেটেড এবং আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আমরা বুঝবো কি করে? স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড হ্যাভিং নো ডাবল বন্ড, স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড হ্যাভ নো ডাবল বন্ড, তাই না? এখানে কিন্তু কোনো ডাবল বন্ড নেই, নো ডাবল বন্ড, only single bond, but here is a double bond. ডাবল বন্ড থাকা মানে সেটাকে বলে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। তো আয়োডিন নাম্বার ডিটারমাইন করা হয় যে whether a fatty acid is saturated or unsaturated. If the fatty acid is unsaturated, what is the degree of unsaturation, এটাকে আমরা ডিটারমাইন করি, ঠিক আছে? তো আয়োডিন নাম্বার মানেটা কি? আয়োডিন নাম্বার মানে হচ্ছে যত গ্রাম আয়রন প্রত্যেক 100 গ্রাম আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডকে স্যাচুরেটেড করতে পারবে তাকেই বলা হয় আয়োডিন নাম্বার। তাহলে কি বললাম, 100 গ্রাম আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডকে স্যাচুরেটেড করতে গেলে how many gram iodine is required? This is called iodine number. তাহলে এখানে কি হলো, আয়োডিন নাম্বার ইউজ টু চেক কোলেস্টেরল হবে না, প্রোটিন কন্টেন্ট হবে না, ভিটামিন কন্টেন্ট হবে না। অ্যাকচুয়ালি কি হয়, এই যে ডাবল বন্ড যেটা রয়েছে এই ডাবল বন্ডটা এখানে ভেঙে যায়, ডাবল বন্ডটা ভেঙে গিয়ে কি হয়, আয়োডিনটা চলে আসে এখানে। তাহলে ডিগ্রি অফ আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এটাকে ডিটারমাইন করতে গেলে আমাদের আয়োডিন নাম্বার ইউজ করতে হয়। পরের কোশ্চেন, আলফা অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিড, ব্রাঞ্চ চেন ফ্যাটি অ্যাসিড, ফায়াটানিক অ্যাসিড, স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, লং চেন ফ্যাটি অ্যাসিড এবং ট্রান্স ফ্যাটি অ্যাসিড। তো আমরা বিটা অক্সিডেশন নিয়ে অনেক অনেক আলোচনা করেছি, কিন্তু আলফা অক্সিডেশন নিয়ে সেরকমভাবে কোনো আলোচনা করা হয়নি বিভিন্ন রকম ক্লাসে। তো জিনিসটা কি একটুখানি দেখে নেওয়া যাক। তো দেখো এইখানে যে ছবিটা দেখানো রয়েছে, এই যে ছবিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা পামিটিক অ্যাসিড। ওকে, দিস ইজ দ্য পামিটিক অ্যাসিড। পামিটিক অ্যাসিডের যে কার্বন, সেই কার্বনগুলো খুব ভালো করে দেখো। পামিটিক অ্যাসিডের এই যে কার্বনটা দেখতে পাচ্ছ, এই কার্বনটা দেখতে পাচ্ছ, আচ্ছা এটা ডিফারেন্স কালার দিয়ে দেখাই, জাস্ট এ মিনিট। Let me show you. Just a minute.
হ্যাঁ, তো যেটা বলছিলাম, তো এখানে দেখো দুটো অ্যামিনো অ্যাসিড ছবি দেখানো রয়েছে। ফার্স্ট ওয়ান ইজ কল্ড phytanic acid. This is called phytanic acid. And this one is called palmitic acid. Okay. এবার যে কোনো ফ্যাটি অ্যাসিডের, let me show you just a minute. This carbon is called, this carbon is called alpha carbon. Okay, this is called alpha carbon, and this carbon is called beta carbon. And last carbon, this carbon is called omega carbon. Omega carbon. Okay. তাহলে বিটা অক্সিডেশন মানে কি? বিটা অক্সিডেশন মানে যখন বিটা কার্বন অক্সিডাইজড হচ্ছে, দ্যাট ইজ কল্ড বিটা অক্সিডেশন, যেটা নর্মালি আমরা দেখতে পাই পামিটিক অ্যাসিডের ক্ষেত্রে। বিটা অক্সিডেশন হলে কি হয়? বিটা অক্সিডেশন হলে অ্যাসিটাইল কোয়ে তৈরি হয়, এবং এই অ্যাসিটাইল কোয়ে ক্রেবস সাইকেল এন্টার করে এটিপি তৈরি করে। তাহলে বিটা অক্সিডেশন ইজ ফর দ্য এটিপি প্রোডাকশন। সরি, বাট ইন কেস অফ ফাইটানিক অ্যাসিড, হোয়াট ইজ হ্যাপেনিং ওভার দেয়ার? খুব ভালো করে দেখো, এটাকে বলে ব্রাঞ্চ চেঞ্জ ফ্যাটি অ্যাসিড। ব্রাঞ্চ চেন কেন? ব্রাঞ্চ চেন এই জন্যই বলা হচ্ছে, দেখো এখানে কার্বন যে স্কেলিটন রয়েছে, এখানে একটা করে মিথাইল গ্রুপ রয়েছে। এই মিথাইল গ্রুপ থাকার জন্য এটাকে বলা হয় ব্রাঞ্চ চেন ফ্যাটি অ্যাসিড। যেমন উদাহরণ হচ্ছে ফাইটানিক অ্যাসিড। তো এখানে দেখো, দিস কার্বন ইজ কল্ড আলফা কার্বন and this carbon is called beta carbon. বাট এখানে কি হয়েছে, এই বিটা কার্বনের সঙ্গে একটা মিথাইল গ্রুপ রয়েছে। বিটা কার্বনের সঙ্গে মিথাইল গ্রুপ থাকার জন্য এখানে কিন্তু বিটা অক্সিডেশন হবে না। দিস ইজ আলফা কার্বন, দিস কার্বন ইজ কল্ড আলফা কার্বন, দিস কার্বন ইজ কল্ড বিটা কার্বন। কিন্তু এখানে যেহেতু বিটা কার্বনের সঙ্গে একটা মিথাইল গ্রুপ যুক্ত হয়েছে, বলে দিস ফাইটানিক অ্যাসিড ক্যান নট আন্ডারগোস বিটা অক্সিডেশন। এবার কি হবে, এখানে হবে আলফা অক্সিডেশন, মানে আলফা কার্বন যেটা, মানে এই কার্বনটা will get oxidized. ওকে, তাহলে এটা কোথায় দেখা যাবে? দেখো, স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, লং চেন ফ্যাটি অ্যাসিড, ট্রান্স ফ্যাটি অ্যাসিড, all are going through beta oxidation. But in case of branch chain fatty acid, it should undergoes alpha oxidation. এবং এই আলফা অক্সিডেশন কোথায় হয়? আমরা জানি যে এমনি যেটা বিটা অক্সিডেশন হয়, বিটা অক্সিডেশন ইজ টেকিং প্লেস ইন মাইটোকন্ড্রিয়া। বিটা অক্সিডেশন is taking place in mitochondria. But alpha oxidation is taking place in endoplasmic reticulum. Endoplasmic reticulum. Refer to CP, refer to Vasudevan. Vasudevanটা ফলো করবে ভালো করে। Okay. Now move to the next question. Vitamin E is antioxidant, coenzyme, hormone precursor, metal chelator. তো ভিটামিন ডি হলো একটা অ্যান্টিঅক্সিডেন্ট। Electrolyte estimation principle: ion selective electrode, turbidimetry, neptalometry, colorimetric only. ইলেকট্রোলাইট এস্টিমেশন অর্থাৎ সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড আমরা কিভাবে এস্টিমেট করতে পারি? আয়ন সিলেক্টিভ ইলেকট্রোডের মাধ্যমে, আইএসই, আয়ন সিলেক্টিভ ইলেকট্রোড। হাইড্রাটিস সিস্ট কজড বাই ইকানোকক্কাস গ্রানুলোসাস, টিনিয়া সোলিয়াম, সিস্টোস্টোমা, এন্টামুবা। হাইড্রাটিস সিস্ট খুব কমন একটা কোশ্চেন, এটা তৈরি করে এন্টামিবা, sorry, not entamoeba, please pardon, Echinococcus granulosus.
ইকাইনোকক্কাস গ্রানুলোসাস কি করে না, হাইড্রাটিস সিস্ট তৈরি করে। এটা ফ্লুইড ফিল্ড সিস্ট, যেটা লিভার, ব্রেন, লাং এই সমস্ত জায়গায় দেখা যায়। প্রাইম লোকেশন হলো বা প্রাইম জায়গা হলো লিভার। ঠিক আছে, লিভারে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে হাইড্রাটিস সিস্ট পাওয়া যায়। এবং এর মধ্যে প্রচুর কি থাকে, স্কোলিক্স থাকে, এবং স্কোলিক্স থেকে আবার নতুন প্যারাসাইট তৈরি হতে পারে, নিউ প্যারাসাইট তৈরি হতে পারে। পরে কোশ্চেন দেখে নেওয়া যাক। এপিডিটি মেজার এক্সট্রিনসিক পাথওয়ে, প্লেটলেট ফাংশন, ইন্ট্রিনসিক অ্যান্ড কমন পাথওয়ে, ফিব্রিনোজেন অনলি। এপিডিটি অ্যাক্টিভেটেড পার্শিয়াল থ্রোম্বোপ্লাস্টিন টাইম। অ্যাক্টিভেটেড পার্শিয়াল থ্রোম্বোপ্লাস্টিন টাইমের মধ্যে আমরা কি মাপি ইন্ট্রিনসিক পাথওয়ে। ইন্ট্রিনসিক পাথওয়ে যে ফ্যাক্টরগুলো রয়েছে সেই ফ্যাক্টরগুলো কি কি দেখে নেওয়া যাক। বলেছিলাম ওয়াইটা একটু মনে রাখতে হবে, হ্যাভ টু রিমেম্বার ওয়াই। এই একটা, এই একটা, আর এই একটা। ঠিক আছে, জিনিসগুলো কি কি দেখে নেওয়া যাক একটুখানি। এটা হলো এক্সট্রিনসিক, এটা এক্সট্রিনসিক, এটা ইন্ট্রিনসিক, আর এটা হলো কমন। কি কি রয়েছে এক্সট্রিনসিকের মধ্যে? 3 + 7 কত হবে? 10। 10টা লিখে ফেলি আগে এখানে। 10, 3 + 7 10। ঠিক আছে, এখানে কি কি রয়েছে? 12, 11, 9, 8। 12, 11, 9, 8। আর কমনে কি কি রয়েছে? 10, 2, 1 আর 13। এগুলো রয়েছে কমন পাথওয়ে। তাহলে আমরা এপিডিটির মাধ্যমে কি মাপছি? ইন্ট্রিনসিক পাথওয়েটা মাপছি, ইন্ট্রিনসিক পাথওয়ে মাপছি, তার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু কমন পাথওয়ে মাপছি। কারণ পুরোটা দিয়ে আমরা এপিডিটি মাপছি। যদি কমন পাথওয়ের কোনো ফ্যাক্টর ডেফিসিয়েন্সি হয় তাহলে এপিডিটি বাড়বে। তাহলে ইন্ট্রিনসিক পাথওয়ের যদি কোনো ফ্যাক্টর ডেফিসিয়েন্সি হয় এপিডিটি বাড়বে, আবার কমন পাথওয়ের কোনো ফ্যাক্টর ডেফিসিয়েন্সি হলে তারও কিন্তু বাড়বে। তাহলে এখানে হবে এক্সট্রিনসিক পাথওয়ে, ইন্ট্রিনসিক পাথওয়ে অ্যান্ড কমন পাথওয়ে। আর যদি পি টাইম হতো, পি টাইম দিয়ে আমরা মাপতাম এক্সট্রিনসিক পাথওয়ে প্লাস কমন পাথওয়ে। নাও next question. Mutation in Bruton tyrosine kinase manifest in one of the following primary immunodeficiency syndrome: hyper IgM syndrome, Wiskott-Aldrich syndrome, common variable immunodeficiency এবং X-linked 1 gamma globulinemia। তাহলে মিউটেশন যদি ব্রুটন টাইরোসিন কাইনেজে যদি মিউটেশন হয়, এটা এক ধরনের অটোইমিউন, এটা এক ধরনের ইমিউনোডেফিসিয়েন্সি ডিজিজ। প্রত্যেকটাই হচ্ছে অটোইমিউন ইমিউনোডেফিসিয়েন্সি ডিজিজ। তো এখানে যদি এই আমাদের ব্রুটন টাইরোসিন কাইনেজের ডেফিসিয়েন্সি হয় বা মিউটেশন হয়, তাহলে আমরা দেখতে পাবো এক্স লিঙ্ক গামা 1 গ্লোবিলিনমিয়া। ঠিক আছে, অর্থাৎ এখানে এক্স লিঙ্ক 1 গামা গ্লোবিলিন মানে অ্যান্টিবডি কমে যাবে, অ্যান্টিবডি কমে যাবে, দ্যাট ইজ কল্ড 1 গামা গ্লোবিলিনমিয়া। High immature reticulocyte fraction is not seen in. এবার what is, you may be wondering what is high immature reticulocyte fraction is not, what is about what is about immature reticulocyte fraction? আমরা রেটিকুলোসাইট নিয়ে সবাই জানি যে রেটিকুলোসাইট যদি রেটিকুলোসাইট ডিফাইন করে যে এফেক্টিভ এরিথ্রোপয়েসিসকে, ঠিকঠাক মতো এরিথ্রোপয়েসিস হলে আমরা বুঝবো যে রেটিকুলোসাইট কাউন্টও ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে কি, এগুলো অ্যাডভান্স হিমাটোলজির মধ্যে পড়ে। তো অ্যাডভান্স হিমাটোলজিতে যে সমস্ত প্যারামিটারগুলো রয়েছে, মানে বিশেষ করে যেগুলো 5 পার সেল কাউন্ট বা 7 পার সেল কাউন্ট, সেখানে একটা প্যারামিটার থাকে। ইট ইজ ওয়ান টাইপ অফ, বলতে পারো আরবিসির যেমন আরবিসি ইন্ডিসেস থাকে, তেমনি এটা হচ্ছে এক ধরনের রেটিকুলোসাইট ইন্ডিসেস। ঠিক আছে, তো এখানে আরেকটি ইন্ডিসেস করা হয় যেটাকে বলা হয় ইমেচিওর রেটিকুলোসাইট ফ্র্যাকশন, আইআরএফ। এবার যদি আমরা আরবিসির ফ্লো সাইটোমেট্রি করি, তাহলে আমরা এখানে 4টে পপুলেশন দেখতে পাবো। ঠিক আছে, যেটা আমি একটু আগে বললাম ফ্লো সাইটোমেট্রির ব্যাপারে।
ফার্স্ট ওয়ান ইজ দিস ব্লু রিপ্রেজেন্ট দ্য ম্যাচিওর ওয়ান, ম্যাচিওর আরবিসি কে রিপ্রেজেন্ট করছে এটা। এখানে আছে দেখো দুটো তিনটে জিনিস আছে এখানে, একটা আছে এল এফ আর, একটা আছে এম এফ আর, আর একটা আছে এইচ এফ আর। এল এফ আর এটার মানে হচ্ছে লো ফ্লোরোসেন্স রেশিও, লো ফ্লোরোসেন্স রেশিও। এম এফ আর মানে হচ্ছে মিডিয়াম ফ্লোরোসেন্স রেশিও, এবং হাই মানে হচ্ছে এইচ এফ আর মানে হচ্ছে হাই ফ্লোরোসেন্স রেশিও। তিনটে পপুলেশন দেখতে পাচ্ছি, তাহলে এই হলো দু নম্বর পপুলেশন, এটা হলো 3 নম্বর পপুলেশন, এটা হলো 4 নম্বর পপুলেশন। চারটে পপুলেশন আমরা দেখতে পাচ্ছি। লো লো ফ্লোরোসেন্স রেশিওর যে সেলগুলো দেখতে পাচ্ছি, অর্থাৎ এখানে সব আরবিসি রয়েছে, এগুলো সব রেটি, এটা পুরোটা রিপ্রেজেন্ট করছে রেটিকুলোসাইটকে। এই ব্লুটা রিপ্রেজেন্ট করছে আরবিসি কে একটা ফ্লো সাইটোমেট্রিতে যে স্ক্যাটারগ্রাম রয়েছে, এবং এইটা পুরো রিপ্রেজেন্ট করছে রেটিকুলোসাইটকে, রেটিকুলোসাইটকে রিপ্রেজেন্ট করছে। ওকে, আবার এই রেটিকুলোসাইটের যে স্ক্যাটারগ্রাম সেটাকে দুটো ভাবে ভাগ করছি আমরা, একটা হলো লো ফ্লোরোসেন্স রেশিও, মিডিয়াম ফ্লোরোসেন্স রেশিও এবং হাই ফ্লোরোসেন্স রেশিও। এইবার ইম্যাচিওর রেটিকুলোসাইট ফ্র্যাকশন মানে হচ্ছে সামেশন অফ ম্যাচিওর ফ্লোরোসেন্স রেশিও প্লাস হাই ফ্লোরোসেন্স রেশিও, এটাকে আমরা বলছি ইম্যাচিওর রেটিকুলোসাইট ফ্র্যাকশন। এইবারে দুটো জিনিস এখানে হতে পারে, একটা হতে পারে আইআরএফ বাড়তে পারে অথবা আইআরএফ কমতে পারে। তাহলে রেটিকুলোসাইট ইম্যাচিওর রেটিকুলোসাইট মানে উই আর মেজারিং জাস্ট ইম্যাচিওর রেটিকুলোসাইট, এটা ধরে নাও। By measuring the immature reticulocyte fraction, we are actually measuring the immature reticulocyte only. তার মানে হচ্ছে যদি আইআরএফ হাই থাকে, তাহলে আমরা কি বুঝবো? আইআরএফ হাই থাকে মানে বা এরকম ভাবে ধরতে পারি আইআরএফ হাই মানে রেটিকুলোসাইট কাউন্ট হাই। এত কমপ্লেক্সিটির মধ্যে না গিয়ে যদি আমরা সিম্পলি ভাবে ধরি আইআরএফ হাই মানে হচ্ছে রেটিকুলোসাইট কাউন্ট হাই। আইআরএফ হাই হওয়া মানে হচ্ছে আমার যে এরিথ্রোপয়েসিস সব ঠিকঠাক আছে বা ম্যাচুরেশন ঠিকঠাক রয়েছে, ঠিক আছে? তাহলে অ্যাকচুয়ালি আইআরএফ রিপ্রেজেন্ট করছে এরিথ্রোপয়েসিস ঠিকঠাক মতো হচ্ছে কিনা বা এফেক্টিভ এরিথ্রোপয়েসিস হচ্ছে কিনা। তো আইআরএফ কখন হাই হবে? আমরা এরিথ্রোপয়েসিস ঠিকঠাক হচ্ছে কিনা কখন বুঝতে পারি? অর্থাৎ বোন ম্যারোতে দিলে যে নো প্রবলেম ইন বোন ম্যারো, কখন বুঝতে পারি? যদি আমাদের অ্যাকিউট ব্লাড লস হয়, তবে অ্যাকিউট ব্লাড লস হলো, ঠিক আছে, অথবা কোনো হিমোলাইটিক অ্যানিমিয়া, অ্যাকিউট ব্লাড লস, হিমোলাইটিক অ্যানিমিয়া, এগুলোর ক্ষেত্রে আইআরএফ হাই হবে স্বাভাবিকভাবে। বা আরেকটা এখানে যেটা ইউজ করা হয় আইআরএফ কে, সেটা হলো রেসপন্স টু ট্রিটমেন্ট, ঠিক আছে? রেসপন্স টু ট্রিটমেন্ট, যেমন এখানে দেখো রয়েছে রেসপন্স টু হিমাটিনিক্স। হিমাটিনিক্স মানে কি? হিমাটিনিক্স মানে হচ্ছে সেই সমস্ত সাপ্লিমেন্ট, যেমন আয়রন হতে পারে, সেটা সেটা ভিটামিন বি 12 হতে পারে, যেটা কিনা আমাদের আরবিসির ম্যাচুরেশনকে কারেকশন করছে বা আরবিসির ম্যাচুরেশনে হেল্প করছে। কারো যদি আয়রন ডেফিসিয়েন্সি থাকে বা কারো যদি ভিটামিন বি 12 ডেফিসিয়েন্সি থাকে, তাহলে তাকে আয়রন বা ভিটামিন বি 12 সাপ্লিমেন্ট দেওয়া হয়। ইট ইজ কল্ড হিমাটিনিক্স। তার মানে হচ্ছে আইআরএফ হাই মানে হচ্ছে অ্যাকিউট ব্লাড লস, অ্যাকিউট হিমোলাইসিস, বোন ম্যারো ট্রান্সপ্লান্ট, বোন ম্যারো ট্রান্সপ্লান্ট, ঠিক আছে? এবং যেটা বললাম যে রেসপন্স টু ট্রিটমেন্ট, এই যে রেসপন্স টু হিমাটিনিক্স, ঠিক আছে? এবার যদি আইআরএফ লো হয়, ইফ আইআরএফ ইজ লো,
হোয়াট ইজ রিপ্রেজেন্ট বোন ম্যারো সাপ্রেশন, বোন ম্যারো ফেলিয়ার। কোন কোন ক্ষেত্রে হতে পারে? ঠিকঠাক মতো বোন ম্যারো তৈরি করতে পারছে না, এটা হতে পারে কখন না মেগালোব্লাস্টিক অ্যানিমিয়ার ক্ষেত্রে হতে পারে, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। সেকেন্ড হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। 3 নম্বর হচ্ছে বোন ম্যারো ফেলিয়ার। এই সমস্ত কেসে তাহলে এখানে দেখো কি কি বলেছে, হাই ম্যাচিওর রেটিকুলোসাইট ফ্র্যাকশন বলেছে। হাই ইম্যাচিওর রেটিকুলোসাইট ফ্র্যাকশন, অ্যাকিউট হিমোলাইসিস, নট সিন ইন বলেছে, নট সিন, খুব ইম্পর্টেন্ট, নট সিন বলেছে। তাহলে অ্যাকিউট হিমোলাইসিসে দেখা যায়, রেসপন্স টু হিমাটিনিসে দেখা যায়, এবং আফটার এনগ্রাফমেন্ট, আফটার দ্য বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন এটার ক্ষেত্রেও দেখা যায়। দেখা যায় না শুধু অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াতে। অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াতে কি বললাম, দেয়ার ইজ এ লো immature reticulocyte fraction. Okay. Next question. Fitzgerald triad deals with. Fitzgerald triad মানেটা কি? তো এটা রিলেটেড হচ্ছে কার সঙ্গে না, থ্রম্বোসিসের সঙ্গে। থ্রম্বোসিস মানে ক্লটিং অফ ব্লাড ইন দ্য ব্লাড ভেসেলস। তাহলে ফিটচার্ড ট্রায়াড মানে হচ্ছে ইট ইজ এ থিওরি যেটা ডেসক্রাইব করে 3 ফ্যাক্টর রয়েছে, এমন কোনো 3 ফ্যাক্টর রয়েছে যেটা থ্রম্বোসিসে হেল্প করছে। কি বললাম? তাহলে ফিটচার্ড ট্রায়াড হচ্ছে এমন একটা থিওরি, যেই থিওরি ডেসক্রাইব করছে 3টে ফ্যাক্টর, এমন 3টে ফ্যাক্টর রয়েছে যারা থ্রম্বোসিস করতে হেল্প করছে। সেই দুটো কি কি, 3টে কি কি? একটা হলো স্ট্যাটিস অফ ব্লাড ফ্লো, এন্ডোথেলিয়াল ইনজুরি, এবং হাইপার কোয়াগুলেবিলিটি। হাইপার কোয়াগুলেবিলিটি, স্ট্যাটিস অফ ব্লাড ফ্লো এবং এন্ডোথেলিয়াল ইনজুরি, এই 3টে যদি হয় তাহলে দেয়ার ইজ এ পসিবিলিটি অফ ফর্মেশন অফ থ্রম্বোসিস অর ব্লাড ক্লট ইনসাইড আওয়ার ব্লাড ভেসেলস। এটাকে বলা হয় ফিটচার্ড ট্রায়াড। তাহলে কি করে? এডোমা হবে না, জেনেটিক ডিসঅর্ডার নয়, সেপসিস নয়, এটা হলো থ্রম্বোসিস। পরে কোশ্চেন দেখে নেওয়া যাক। অল অফ দ্য ফলোইং আর ইউজ টু মেজার জিএফআর এক্সেপ্ট সাইক্লিন ডি, সিস্টিন সি, ইনসুলিন, ইনুলিন ক্লিয়ারেন্স এবং সিরাম ক্রিয়েটিনিন। এটা ইনুলিন হবে, নট ইনসুলিন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাইক্লিন ডি, সাইক্লিন ডি হলো কারেক্ট অ্যান্সার, কারণ সিস্টাটিন সি, ইনিউলিন ক্লিয়ারেন্স এবং সিরাম ক্রিয়েটিনিন সবগুলো দিয়েই আমরা জিএফআর মেজার করতে পারি এক্সেপ্ট সাইক্লিন ডি। এই 3টের মধ্যে সিস্টাটিন সি, ইনিউলিন ক্লিয়ারেন্স এবং সিরাম ক্রিয়েটিনিন, এর মধ্যে সব থেকে বেস্ট হচ্ছে কোনটা? দিস ওয়ান ইজ বেস্ট। তাহলে এখানে কারেক্ট আনসার হলো সাইক্লিন ডি। হুইচ টেস্ট ইজ নট ইউজ টু ডিটেক্ট বাইল পিগমেন্ট? আচ্ছা, এটা অলরেডি হয়ে গেছে, এটা আমি ডিসকাস করছি না, এটা ডবল টাইপ হয়ে গেছে। আচ্ছা, পরের কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ইন ফ্লো সাইটোমেট্রি you will see the cell lacking both the levels in which quadrant? আবার যেটা আমি বলছিলাম, কোয়াড্রেন্ট নিয়ে যেটা বলছিলাম আমি, তো যখন আমরা কোনো মাইক্রোস্কোপিতে কোনো স্লাইড দেখি, যদি কোনো অ্যাবনর্মাল সেল আমরা খুঁজে পাই, আমরা কি করি? আমরা সেই অ্যাবনর্মাল সেলগুলোকেই উপর বেশি ফোকাস করি, তাই না? তো এখানে এই যে প্রসেস, যেখানে আমরা ফ্লো সাইটোমেট্রির ক্ষেত্রে এই প্রসেস ইউজ করা হয়, যেটাকে বলা হয় গেটিং টেকনিক। গেটিং টেকনিক এমন একটা টেকনিক যেখানে আমরা একটা পার্টিকুলার অ্যাবনর্মাল সেল পপুলেশনকে স্টাডি করতে গেলে একটা স্ট্র্যাটেজি ইউজ করব, সেই স্ট্র্যাটেজিটাকে বলা হয় গেটিং স্ট্র্যাটেজি। এটাকে বলা হয় গেটিং স্ট্র্যাটেজি, ঠিক আছে? তো কি করা হলো এখানে দেখো, আমি একটা এক্সাম্পল পারপাসে আমি এখানে বলছি। তো ধরো আমি একটা সেল পপুলেশনে দেখতে পাচ্ছি যে টি সেল বা বি সেল আছে কিনা, টি সেল অথবা বি সেল প্রেজেন্ট রয়েছে কিনা। তো আমি এখানে কি করলাম, খুব ভালো করে দেখো, এখানে ইমিউন সেলগুলো লেখা রয়েছে, টি সেল, বি সেল এবং এনকে সেল। তো দেখো এখানে টি সেলের যে মার্কার সেটা হলো CD128 অ্যান্ড CD28, বি সেলের মার্কার হলো CD10
CD19 to 24 অ্যান্ড CD79 এবং NK সেলের মার্কার হলো CD16 এবং 56। তো এবার আমি কি করলাম, খুব ভালো করে দেখো, আমি এখানে দুটো মার্কার ইউজ করলাম, একটা CD3 ইউজ করলাম আর একটা CD19 ইউজ করলাম। দুটো মার্কার আমি ইউজ করলাম, দেখলাম যে এই ধরনের কোনো সেল প্রেজেন্ট রয়েছে কিনা। CD9 কাকে রিপ্রেজেন্ট করছে? CD19 রিপ্রেজেন্ট করছে বি সেলকে এবং CD3 রিপ্রেজেন্ট করছে টি সেলকে। ঠিক আছে, আমি দুখানা মার্কার এখানে ইউজ করলাম, দুখানা অ্যান্টিবডি ইউজ করলাম আমি। The antibody is made against the CD19 and CD3 antigen or protein. তো এবারে আমি গেটিং সিস্টেমে আমরা এই যে দুটো অ্যাক্সিস, অর্থাৎ একটা এক্স অ্যাক্সিস একটা ওয়াই অ্যাক্সিস, এটাকে আমরা চারটে ভাগে ভাগ করে নিলাম, 1 2 3 4। ঠিক আছে, যেমন এখানে দেখানো রয়েছে। তো এটা একটা কোনো মার্কার, এটা একটা কোনো মার্কার। এবার বলছে যদি এই জায়গাতে কোনো স্ক্যাটাগ্রাম আমরা দেখতে পাই, এই জায়গায় কোনো যদি স্ক্যাটাগ্রাম পাই, তাহলে এখানে আমি একটা স্ক্যাটাগ্রাম পেলাম। এই স্ক্যাটাগ্রামটার মানে হচ্ছে C1 is present but C2 is not present. Is it clear? আমি এটা মুছে দিয়ে দেখাচ্ছি। জাস্ট এইভাবে ফর্মুলা ভাবে মনে রাখতে পারো। তাহলে এটা একটা মার্কার আর এটা একটা মার্কার। ওকে, যদি এখানে কোনো স্ক্যাটাগ্রাম আমি পাই, অর্থাৎ এই ফার্স্টটায় প্রথমটাতে যদি স্ক্যাটাগ্রাম পাই, তার মানে হচ্ছে C1 is present but C2 is absent। তার মানে এইখানে এই যে স্ক্যাটাগ্রাম আমরা পাচ্ছি, এইখানে কি রয়েছে? এইখানে রয়েছে আমার CD19 পজিটিভ, মানে CD19 প্রেজেন্ট রয়েছে বাট CD3 অ্যাবসেন্ট। তার মানে আমার এই যে সেল পপুলেশনটা আমি দেখছি, সেই সেল পপুলেশনে আমার বি সেল রয়েছে কিন্তু টি সেল প্রেজেন্ট নেই। ওকে, আবার যদি এইখানে অর্থাৎ কোয়াড্রান্ট 2-তে যদি আমরা কোনো স্ক্যাটাগ্রাম পাই, তার মানে হচ্ছে C1 is নেগেটিভ অ্যান্ড C2 C1 আর C2 বোথ আর নেগেটিভ। তাহলে এখানে যদি আমরা কোনো পপুলেশন পাই বা কোন সেল পপুলেশন পাই, তার মানে হচ্ছে এইখানে কোনো রকম সেল প্রেজেন্ট নেই, অর্থাৎ টি সেলও নেই বি সেলও নেই। ওকে, তাহলে এটা হলো, সরি এটা হলো 2, এটা সেকেন্ড কোয়াড্রান্ট, এটা 2, এটা 3 আর এটা 4। ঠিক আছে, 4-এ যদি কোনো আমরা স্ক্যাটাগ্রাম পাই, 4-এ যদি কোনো স্ক্যাটাগ্রাম আমরা পাই, তার মানে কি রিপ্রেজেন্ট করছে? C1 is absent, মানে C1 নেই বাট C2 রয়েছে। তাহলে in a flow cytometry you will see the cell lacking both levels in the which quadrant। তাহলে কোন কোয়াড্রান্টে আমরা দেখব যে the cell lacking both levels in which quadrant। তাহলে যেমন এখানে দেখতে পাচ্ছি, আবার এখানে দেখো এই কোয়াড্রান্টে কি বলছে, এই কোয়াড্রান্টে কি বলছে, এখানে বলছে C1 নেগেটিভ, মানে C19 নেগেটিভ, CD19 নেগেটিভ বাট CD3 ইজ পজিটিভ। তার মানে আমরা এখানে বুঝতে পারছি যে দুটো সেলই রয়েছে, অর্থাৎ বি সেলও রয়েছে টি সেলও রয়েছে। ওকে, কিন্তু ইন ফ্লোসাইট কি বলছে, ইন ফ্লো সাইটোমেট্রি ইউ উইল সি দ্য সেল ল্যাকিং বোথ লেভেলস ইন হুইচ কোয়াড্রান্ট। কোন লেভেল কোন কোয়াড্রান্টে আমরা দেখবো দুটোই প্রেজেন্ট নেই, তবে এখানে কি বলছে এই কোয়াড্রান্টে। ঠিক আছে, তাহলে এই কোয়াড্রান্টে আমরা যেটা দেখছি সেটা হলো কোনো সেলই কিন্তু প্রেজেন্ট নেই, সেটাকে বলা হয় কোয়াড্রান্ট 3। দিস ইজ কোয়াড্রান্ট নাম্বার 3। তাহলে এখানে কোনো সেলই প্রেজেন্ট নেই, তাহলে এখানে হবে কোয়াড্রান্ট, থার্ড কোয়াড্রান্টে। ঠিক আছে, আচ্ছা পরের কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং কম্পাউন্ড প্রডিউস বাইফানজিনস আন্ডার পোলারাইজিং লাইট? কার্বোহাইড্রেট, অ্যামাইলয়েড প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড চেন এবং অ্যালডিহাইড। তাহলে কোশ্চেনটা আবার বলছি, হুইচ অফ দ্য কম্পাউন্ড প্রডিউসেস বাইরিফ্রিনজেন্স আন্ডার পোলারাইজ লাইট? কার্বোহাইড্রেট, অ্যামাইলয়েড প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড চেন। এখানে আমার কারেক্ট আনসার হবে অ্যামাইলয়েড প্রোটিন।
পরের question number 49. Which of the CD marker expressed on T cell? Both CD3 and CD19, only CD3 but not CD19, only CD19 and not CD3, CD3 and CD7. তো কি বলেছিলাম যে CD3 প্রেজেন্ট থাকে কোথায়? T cell. CD19 প্রেজেন্ট থাকে B cell and CD7 প্রেজেন্ট থাকে T cell. But CD7 present in T cell but in premature stage. Premature stage. তাহলে কি অ্যান্সার হবে? তাহলে এখানে অ্যান্সার হবে which of the CD marker are expressed on T cell? CD3 and CD7. CD3 নর্মাল যে ম্যাচিওর T cell সেখানে আমরা পাবো, এবং CD7 সরি নট 17 CD7 এটা আমরা পাবো যদি সেই সেলটা প্রিম্যাচিওর স্টেজে থাকে। ঠিক আছে, আচ্ছা পরের কোশ্চেন দেখে নেওয়া যাক। পরের কোশ্চেন বলছে gamma glutamyl cystinyl glycine is also known as gamma glutamyl cystinyl glycine is also known as glutathione, angiotensin, oxytocin এবং ব্র্যাডিকিনিন। তাহলে এখানে কোনটা হবে কারেক্ট অ্যান্সার? এখানে হবে গ্লুটাথায়োনিন। তাহলে কি বললাম? গামা গ্লাইটামাইল সিস্টিনাইল গ্লাইসিন ইজ অলসো নোন অ্যাজ গ্লুটাথায়োনিন। নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক। থিন প্রেপ টিএম লিকুইড বেস সাইটোলজি টেকনিক ইজ বেসড অন হুইচ অফ দ্য ফলোইং প্রিন্সিপাল? কোন ফলোইং প্রিন্সিপালের উপরে থিন প্রেপ কে এস্টাবলিশ করা হয়েছে? সেডিমেন্টেশন টেকনিক, সেল সর্টিং টেকনিক, সেল ফিল্ট্রেশন টেকনিক, অল অপশনস। তো কি করা হয় এখানে? কনভেনশনাল যে প্যাপ মেথড, এই কনভেনশনাল প্যাপ মেথডে অনেক ড্রব্যাকস রয়েছে, অনেক শর্টকামিংস রয়েছে, যার জন্য আমরা সঠিকভাবে প্যাপ স্মিয়ার বানিয়ে সেখান থেকে সঠিকভাবে একদম অ্যাকিউরেটলি এবং প্রিসাইসলি সার্ভাইকাল ক্যান্সার অনেক সময় ডায়াগনোস করতে পারি না, কারণ এক্সেসিভ মিউকাস যদি থাকে সেই এক্সেসিভ মিউকাস কিন্তু একটা হিন্ডারেন্স তৈরি করতে পারে। তার জন্য কি করে? তার জন্য শিওর প্রেপ অথবা থিন প্রেপ, শিওর প্যাথ অথবা থিন প্রেপ লিকুইড বেস সাইটোলজি ইউজ করা হয়, যেখানে কি করা হয় একটি মেশিন, এই মেশিনের জন্য আলাদা সমস্ত কিছু কালেকশন কিট থাকে, এর জন্য আলাদা সলিউশন থাকে, আলাদা ফিক্সেটিভ থাকে এবং এখানে একটি ফিল্টার থাকে। তো কি করা হয় দেখো, একটি কন্টেনারের মধ্যে স্যাম্পল এবং ফিক্সেটিভ দেওয়া হলো, সলিউশন দেওয়া হলো, বাফারটা অনেক কিছু থাকে। এবার প্রথমে যেটা করা হয়, প্রথম যে স্টেপ সেটাকে বলে ডিসপারশন। ডিসপারশন মানে কি করা হয়? স্যাম্পলটার মধ্যে যে ডেবরিস রয়েছে, মিউকাস রয়েছে বা আমাদের যে সেল রয়েছে সেটাকে ডিসপার্স করে দেওয়া হয়। ডিসপার্স মানে জায়গাটাকে, মানে এটাকে স্পিডে ঘোরানো হয় অ্যাকচুয়ালি, এই কন্টেনারটাকে উইথ দ্য ফিল্টার এটাকে স্পিডে ঘোরানো হয়। এবার কি করা হয়? সেল কালেকশন, এইটাকে বলে ফিল্টার, দিস ইজ কল্ড ফিল্টার, এবং দিস ইজ কল্ড ফিল্টার মেমব্রেন। এখানে একটা নেগেটিভ প্রেশার ক্রিয়েট করা হয়। নেগেটিভ প্রেশার ক্রিয়েট করলে কি হয়? নেগেটিভ প্রেশার ক্রিয়েট করলে সেল যেগুলো, অর্থাৎ অ্যাকচুয়াল সেলুলার মেটেরিয়াল যেগুলো, সেলুলার মেটেরিয়ালগুলো কিন্তু এই সেল মেমব্রেনের সারফেসে অ্যাটাচ হয়ে যায়, যেমনটা এই চেষ্টায় দেখানো রয়েছে। তাহলে প্রথমে কি হলো? প্রথমে একটা কন্টেনার ছিল, এই কন্টেনারের মধ্যে সেলুলার মেটেরিয়াল ছিল, ডেবরিস ছিল, মিউকাস ছিল, সেগুলোকে প্রথমে ডিসপার্স করে দেওয়া হলো। ফলে কি হলো? সেলগুলো ছেড়ে গেল, একটা থেকে একটা সেলগুলো ছেড়ে গেল এবং they will be diffused into the solution. এবার কি করা হলো? একটি ফিল্টার এখানে ইনসার্ট করা হলো এই কন্টেনারের মধ্যে এবং একটি নেগেটিভ প্রেশার ক্রিয়েট করা হলো। নেগেটিভ প্রেশার ক্রিয়েট করলে কি হবে?
সেলুলার মেটেরিয়াল যেগুলো সেগুলো কিন্তু এই ফিল্টারের মধ্যে অ্যাটাচ হয়ে যাবে, কিন্তু এক্সেপ্ট যেগুলো ব্লাড, আরবিসি, ডাব্লিউবিসি, মিউকাস বা সেলুলার ডেব্রিস যেগুলো সেগুলো কিন্তু এখানে অ্যাটাচ হবে না। এবার কি হবে, এবার থার্ড স্টেপ হলো সেল ট্রান্সফার। এবার কি হয়, এই যে ফিল্টারটা, এই ফিল্টারটা সেলগুলোকে একটা স্লাইডের ওপরে ট্রান্সফার করে দেবে। যাই হোক, এখানে দেখতেই পাচ্ছি যে থিন প্রেপে তাহলে কিভাবে কি প্রিন্সিপালের উপর বেস করে হচ্ছে এটা। এটা অ্যাকচুয়ালি হচ্ছে সেলফ ফিল্ট্রেশন টেকনিক। নাও মুভ টু দ্য নেক্সট কোশ্চেন। ডিসপোজেবল সিরিঞ্জ ইন ডিসকার্ডেড হুইচ কালার ব্যাগ? ব্লু, ব্ল্যাক, ইয়েলো এবং রেড। ডিসপোজেবল সিরিঞ্জ এটাকে আমরা কোন কালার ব্যাগে ডিসকার্ড করব? এটা হবে রেড কালার ব্যাগে। কোয়াগুলেশন স্টাডি টেস্ট ইজ ডিটেক্টেড ইন হুইচ অ্যান্টিকোয়াগুলেন্ট? এটা হলো ট্রাইসোডিয়াম সাইট্রেট। দ্য পার্সেন্টেজ অফ ট্রাইসোডিয়াম সাইট্রেট ইজ 3.2%. বোন ম্যারো বায়োপসি অ্যাসপিরেশন সাইট এক্সেপ্ট পস্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক ক্রেস্ট, অ্যান্টিরিয়র সুপিরিয়র ইলিয়াক ক্রেস্ট, স্টার্নাম এবং টিবিয়া। স্টার্নাম এবং পস্টেরিয়র ইলিয়াক ক্রেস্ট এই দুটো থেকে আমরা বোন ম্যারো অ্যাসপিরেট করতে পারি, মানে বোন ম্যারো বায়োপসি অ্যাসপিরেট করতে পারি। প্রেফারেবল হলো এটা, এটাকে প্রেফার করা হয়। স্টারনামকে প্রেফার করা হয় না, যদিও স্টারনাম থেকে নেওয়ার প্রভিশন রয়েছে, কিন্তু এটাকে করা হয় না এখন, কারণ এখানে রিস্কি হয়ে যায় এটা। বাচ্চাদের ক্ষেত্রে, যেগুলো ইনফ্যান্ট, যারা ইনফ্যান্টের ক্ষেত্রে আপার পোর্শন অফ টিবিয়া থেকে নেওয়া হয় বোন ম্যারো অ্যাসপিরেট বা বোন ম্যারো বায়োপসি। কিন্তু অ্যান্টিরিয়র সুপিরিয়র ইলিয়াক ক্রেস্ট, ইট ইজ নট অ্যাক্সেসেবল, ইট ইজ নট ইজিলি অ্যাক্সেসেবল অ্যান্ড ইট ইজ মাচ পেনফুল। সেই জন্য অ্যান্টিরিয়র সুপিরিয়র ইলিয়াক ক্রেস্ট থেকে বোন ম্যারো অ্যাসপিরেট করা হয় না। তাহলে এখানে কোনটা হলো কারেক্ট অ্যান্সার? অ্যান্টিরিয়র সুপিরিয়র ইলিয়াক ক্রেস্ট। আজকের লাস্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 55। সিরাম ইনঅ্যাক্টিভেশন টেম্পারেচার 37 degree centigrade for 30 minutes, 50 degree centigrade for 1 hour, 25 degree centigrade for 20 minutes and 50 degree centigrade for 30 minutes. সিরাম অ্যাক্টিভেশন আমরা একটি টেস্টে করে থাকি, যেই টেস্টটার নাম হলো ভিডিআরএল টেস্ট। ভিডিআরএল টেস্টে কি করা হয়, সিরাম কালেকশন করা হলো, সিরামকে কি করা হবে, প্রথমে হিট ইনঅ্যাক্টিভেশন করতে হবে, কারণ ভিডিআরএল যে মেথড, সেই মেথডে ব্লাডের যে কমপ্লিমেন্টগুলো রয়েছে সেই কমপ্লিমেন্টগুলো কিন্তু একটা ইন্টারফারেন্স তৈরি করতে পারে। সেই কারণের জন্য কি করা হয়, সিরামকে ইনঅ্যাক্টিভেট করতে হয় 56 ডিগ্রি সেন্টিগ্রেডে 30 মিনিটের জন্য। তাহলে আজকে আমরা টোটাল 55 কোশ্চেনই আলোচনা করলাম। যদি কারুর কোনো ডাউট থেকে যায় বা যদি কারুর কোনো ডাউট থাকে, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আমাদের জানাবে। এছাড়াও এটার যে পরের যে পার্ট, বাকি যে 45 কোশ্চেন্স রয়েছে সেগুলো আমরা নেক্সট পার্টে নিয়ে আসবো। তাহলে আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে তোমরা, লাইক করো এবং তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো, এবং আরও নতুন নতুন ভিডিও পেতে গেলে অ্যালাইটেড এডুকেটের সঙ্গে থাকতে হবে। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করলাম, আবার নেক্সট ক্লাসে দেখা হবে পিজিআই চণ্ডীগড়ের এমএলটি সেকেন্ড পার্ট নিয়ে। সবাইকে গুড নাইট।